করা থাক। আজকে কি করবো? অ্যাটমিক স্ট্রাকচার তো শেষ হয়ে গেল। অ্যাটমিক স্ট্রাকচার শেষ হয়ে গেল, আলোটা জ্বালা। আমি আর অ্যাটমিক স্ট্রাকচার পুরো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। বলছে কি কেমিক্যাল বন্ডিং নাকি একটা পড়াবে। কেমিক্যাল বন্ডিং না, তার আগে পিরিয়ডিক টেবিল করতে হবে, নাহলে কেমিক্যাল বন্ডিং করা যাবে। আচ্ছা, এই সেই বই। বইটা পড়েছো তোমরা? কি মনে হলো পড়ে? কোন যে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো? এই চ্যাপ্টারটা কি পড়েছো? কোন চ্যাপ্টারটা পড়েছো? কি মনে হলো? কিছু মনে হয়নি। অ্যাটমিক স্ট্রাকচার ভয় লাগছে, বুঝতে পারছি না কী কী পড়েছিলাম। লাস্ট ক্লাসটা অনলাইন হয়েছিল, অনলাইনে কী পড়েছিলাম? ওই পুরো অ্যাটমিক সেটাই রিভাইজ করে দিয়েছি। রিভাইজ করেছিলাম। আচ্ছা, পুরো অ্যাটমিক স্ট্রাকচার মানে বোর্ডের পস্টুলেট অবধি, ঠিক আছে? বোর্ডের মানে বোর্ডের পস্টুলেট থেকে আমাদের একটু অঙ্ক শিখতে হয় ইন প্রিন্সিপাল, ঠিক আছে? সরাসরি অঙ্ক, যোগ বিয়োগ টাইপের অঙ্ক, ফর্মুলা যেরকম ফিজিক্সে করো সেরকম। কিন্তু আমি আর অ্যাটমিক কিছু করতে পারবো না। আচ্ছা বেশ, তাহলে কি বলবো? পিরিয়ডিক টেবিল। আচ্ছা, কিন্তু পিরিয়ডিক টেবিল পড়তে গেলেই প্রথমেই পিরিয়ডিক টেবিল একটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলে কি পিরিয়ডিক টেবিল মানে পিরিয়ডিক টেবিল হচ্ছে যে শুরু করতে হবে। পিরিয়ডিক টেবিল হচ্ছে বেসিক্যালি তুমি যদি ভাবো যে যেরকম স্কুলে আমরা রুটিন নিয়ে যাই না, হ্যাঁ, ওখানেও পিরিয়ড কথাটা থাকে, তাই না? তারপর আমরা সাইন ওয়েভ শিখেছিলাম, সেখানেও পিরিয়ড কথাটা শিখেছিলাম। সো পিরিয়ডিক টেবিল দেখেছো? পিরিয়ডিক টেবিলের ছবি কখন? পিরিয়ডিক টেবিল এমন দেখতে হয়। এখানে আরো গ্রুপ থাকে, এখানে অনেকগুলো থাকে, দুটো আঁকলাম। তো এই পিরিয়ডিক টেবিলটা কিছুই না, আমাদের যতগুলো এলিমেন্ট আছে মানে ফান্ডামেন্টাল ম্যাটার, সেই এলিমেন্টগুলোকে একটা অর্ডারে সাজানো, যাতে আমাকে সব এলিমেন্টে, মানে কেমিস্ট্রি আসলে কী করবে, এলিমেন্টগুলোর প্রপার্টি নিয়ে কথা বলবে, তাই তো? সব প্রপার্টি যদি আমাকে মাথায় রাখতে হয় মুশকিল হয়ে যাবে। তাহলে একটা রাস্তা বের করেছি আমরা, যে কী করে এটা ম্যাপের মতো ব্যাপার, যে ওই স্ট্রাকচারালি আমরা ওখানে পৌঁছে যেতে পারি, ঠিক আছে? তো এবার মুশকিলটা হলো যে পিরিয়ডিক টেবিল, এই যেটুকু বললাম এইটুকু আর একটু বাড়িয়ে বলা যায়, কিন্তু এর পরে পিরিয়ডিক টেবিল বলতে গেলে পিরিয়ডিক টেবিল তাহলে বলছে কি যে অ্যাটমগুলোর প্রপার্টিকে
দেখাতে হবে অ্যাটমগুলো প্রপার্টি কোথা থেকে আসছে, অ্যাটমিক স্ট্রাকচার থেকে, ঠিক আছে। ওই জন্যই আমার বেসিক স্ট্রাকচারটা ছিল। আমি এটা জেনেই যে অ্যাটমিক স্ট্রাকচার করতে সময় লাগবে, অ্যাটমিক স্ট্রাকচার করতে সময় লাগবে, পিরিয়ডিক অ্যাটমিক স্ট্রাকচার ঠিক করে করতে পারলে পিরিয়ডিক টেবিল করতে তার থেকে কম সময় লাগবে, পিরিয়ডিক টেবিল ঠিক করে করতে পারলে কেমিক্যাল বন্ডিং করতে আরও কম সময় লাগবে। আর এই তিনটে হয়ে গেলে পরে কেমিস্ট্রিটাই চলে যাবে, ঠিক আছে। এবার যদি তোমাদের মানে কঠিন লাগছে বা বোরিং আরও লাগছে, আছে অ্যাটমিক স্ট্রাকচার। বোর্ডের থিওরিটা শেষ করলে মিটে যাবে। এবার কী বলো বোর্ডের থিওরি মানে কতটা আছে বোর্ডের থিওরি? আজকের ক্লাসটা? অতটা বোর্ডের থিওরি লাগবে। আচ্ছা, মানে বোর্ডের থিওরি বলতে এখান থেকে আমি যদি বলে দিই কি বাকি আছে অ্যাটমিক স্ট্রাকচারের কিন্তু আমরা বোর্ডের পস্টুলেট 1-2 পড়ে ফেলেছি, তাই তো? এই বোর্ডের পস্টুলেট 1-2 থেকে আমরা তিনটে জিনিস ক্যালকুলেট করি। হ্যাঁ, একটা হচ্ছে যে ওই যে অরবিটগুলো আছে, ওই অরবিটে কোনো একটা অরবিটে থাকা ইলেকট্রনের এনার্জি, ঠিক আছে। তারপরে হচ্ছে ভেলোসিটি, সেটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। আরেকটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস, এনার্জি, ভেলোসিটি which is not that much important, আর বাকি দুটোর মতো এই তিনটে আমরা ক্যালকুলেট করি। কেন ক্যালকুলেট করি? কারণ এই তিনটে আমাকে বলে দেবে যে আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করতে যাচ্ছি মানে একটা ইলেকট্রনকে বের করতে চাই। NH/2 কি এটা ছিল? হ্যাঁ, ওটা তো বোর্ডের মানে অরবিটগুলোকে ফিক্স করার, ঠিক আছে। ওই রেডিয়াসটা না, রেডিয়াসটা ওখান থেকে আসবে। এনএইচটা আমাকে বলছে যে যেটা রাদারফোর্ড বলেছিল, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এমনিও আজকে রিগান নেই, অবশ্যই রেকর্ডিং হচ্ছে। পিরিয়ডিক টেবিলটা আমরা কালকে শুরু করি, ঠিক আছে। আমরা আজকে ওই একই জিনিস যা পড়েছি সেইগুলো আমি এখন স্ট্রাকচার পারবো না। আচ্ছা, তাহলে এখন গল্প করি নাকি? না, পিরিয়ড তো শিখিয়ে দাও। তুই শিখিয়ে দেবো, তুমি কীভাবে শেখাবো? কি বলো সোহিনী, তোমার কি মতামত শুনি, কি করা যায়? তোমরা যা বলবে তাই করবো অবশ্যই, মানে তোমরা তোমাদের জায়গা থেকে বলবে, আমি সেটাকে ব্রিফ করে বলে দাও একটুখানি, মানে যাতে আজকের পুরো ক্লাসটা না যায়, কিছুটা যাতে ব্রিফ করা হয়ে যায়। কি জিনিস? ওই বোর্ডেরটা, হ্যাঁ, ওই অল্প একটুখানি ব্রিফ করে বলে দাও। সেটাই বলছি। আমি আজকের ক্লাসটা এই অর্থে বললাম যে ওইটা পড়লে পরে আজকের ক্লাসে আর কিছু পড়বো না, মানে ওই যা যে হবে ওইটুকু ওখানেই থেমে যাবে, থেমে গিয়ে পরের দিন থেকে আমরা পিরিয়ড টেবিল শুরু করবো। সেটা কি করা যায়? আজকে দুটোই পড়া যাবে না? দুটো পর তোমাদের জন্য হেক্টিক হয়ে যাবে। পিরিয়ডিক টেবিলে পড়বো, পিরিয়ড টেবিলে আছে নাকি? পিরিয়ডিক টেবিল হচ্ছে এই যে অ্যাটমগুলো আমরা পাচ্ছি, অ্যাটমিক স্ট্রাকচার পেলাম, এর ওপর বেস করে আমাদের টোটাল 118টা অ্যাটম জানা আছে, ঠিক আছে। এরাই তোমার আশেপাশে সব কিছু তৈরি করছে। তো এই 118টা অ্যাটমে ডিফারেন্ট প্রপার্টি আছে। যেমন ধরো সে ফর এক্সাম্পল তোমরা যেসব রিয়াকশন দেখেছো, যে কি রিয়াকশন দেখেছো? কোনো রিয়াকশন দেখো, এই বইতে দেখছিলাম কিসব রিয়াকশন, ঠিক আছে। কোথায় গেল? এই যে পরে আছে, এই যে এখানে এই যে রিয়াকশান আছে, লেড নাইট্রেট দিয়েছে, তাকে হিট করেছে, লেড অক্সাইড তৈরি হয়েছে, NO2 গ্যাস তৈরি হয়েছে, O2 গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে। সব জটিল রিয়াকশান, ঠিক আছে। এই নিয়ে কথা বলে এখন লাভ নেই, কিন্তু আমি বলতে চাইছি যে এই রিয়াকশানটা আসলে কী, ঠিক আছে। এই রিয়াকশানটা আসলে হচ্ছে ওই যে অ্যাটমগুলো আছে, লেড, নাইট্রোজেন, অক্সিজেন, তাই তো? আর কিছু আছে না? এদের প্রপার্টিগুলো ঠিক করে যে কার সাথে রিয়াকশান করবে, কীভাবে করবে, অ্যান্ড এক্সেট্রা, ঠিক আছে। সেই প্রপার্টিগুলো কোথা থেকে আসে না, ওই যে এনার্জি কত, কোন ইলেকট্রনটা বেরোতে যাচ্ছে সেই এনার্জি কত, ইলেকট্রন কত দূরে আছে, এক্সেট্রা, ঠিক আছে। তো আমার মতামত হচ্ছে আমরা এত কষ্ট করে অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়লাম, আমরা আজকের ক্লাসটা একটু কষ্ট করে হলে পড়ো, আস্তে ধীরে হলে পড়ো, আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াই, মানে আমরা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছি, বাস স্টপ এখনো আসেনি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। পরের দিন থেকে আমরা একদম ডেডিকেটেডলি নতুন জিনিস করবো, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। হ্যাঁ, নতুন মানে অবশ্যই রিলেশন থাকবে, সেই জন্যই আমি আজকে এত পুশ করছি যে আরেকটু এগোই, এইখানটা থাকবে। আজকে আমরা অঙ্কটা মানে জটিল কিছু করবো না, ঠিক আছে। বোর্ডেরটা পুরোপুরি বলা যাবে না? দেখি শুরু করি।
কঠিন লাগলে থামিয়ে দেবে, বোঝা হচ্ছে না, ভালো লাগছে না, ঠিক আছে চলবে এই অ্যাগ্রিমেন্ট। আজ এনে তুই লোক না তো কিচ্ছু সমস্যা নেই, এই এরমই ব্যাপার, ঠিক আছে। মুশকিল হচ্ছে যে এই কেমিস্ট্রি একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে যে কেমিস্ট্রি কথা বলা শুরু করে, খেয়াল করে দেখো কোন লেভেলে, অ্যাটম, তাই তো। অ্যাটমের সাইজ কত আমরা পড়ছি, মোটামুটি 10⁻⁹ মিটার অ্যারাউন্ডে, ঠিক আছে। এবার আমরা যে ওয়ার্ল্ডে এক্সিস্ট করি সেই ওয়ার্ল্ডে 10⁻³ আমরা ঠিক করে চোখে দেখতে পাই না, মিলিমিটার আর কি যাকে বলে। ফলে এখানে একটা মারাত্মক না গ্যাপ আছে। এই গ্যাপটাকে কীভাবে অ্যাকাউন্ট করা যায়, দুটো রাস্তা আছে। একটা রাস্তা বেশিরভাগ জায়গায় করা হয়, সেটা হচ্ছে যে ছোট মুখস্থ করে চালাও, ঠিক আছে। আরেকটা রাস্তা হচ্ছে যে আমি একটু ইনটিউশনটাকে ওই জায়গায় দাঁড় করিয়ে দিই যে কী হচ্ছে, ঠিক আছে, তারপর সে দিয়ে চলি। তা আমরা যে শুরু করি যেখানে মনে হবে যে ভাল লাগছে না, ওই মুহূর্তেই বলবে ভাল লাগছে না, ঠিক আছে। ওতে কিচ্ছু যাবে আসবে না, পড়াশোনাটা মজার মতো ব্যাপার, ঠিক আছে। এর কোনো চাপ না নেই, মনে হচ্ছে তোমরা দুজনেই খুব ভরকে টরকে গেছে আর কি, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। বোর্ডেরটা 15-20 মিনিটে বলা যাবে, দেখি, ঠিক আছে। ওইটাই বলছি 15-20 মিনিট, কারণ 5 মিনিটেও যদি মনে হয় যে ভাল লাগছে না, আনবিয়ারেবল হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে, ডান। দুঃখী মুখ করে আছে এখানে, আরে এত কঠিন কিছু আমি বুঝতে পারছি তোমাদের কঠিন লাগে। একটা তো বড় ব্যাপার হচ্ছে তোমরা পড়ো ক্লাস 7-এ, তাই তো। ক্লাস 7-এ তোমরা এসব পড়তে বসেছো, এইটাই তোমাদেরকে অনেকটা উপরে নিয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, না আমি তো ক্লাস 7 এসব করি, কিন্তু ইউ পিপল আর ব্রিলিয়ান্ট এনাফ যে এতদিন অবধি আমরা বুঝেছি। এখন ইন্টারেস্টটা লুজ হচ্ছে, লুজ হওয়ার আরেকটা কারণ আছে, সেটা আমি খানিক বুঝি। সেটা হচ্ছে যে আমাদের এই লাস্ট 1-1.5 মাসে প্রচুর স্টপ অন হয়েছে, ঠিক আছে। এইটার ফলে তোমাদের জিনিসটা আরও খুব ক্লামজি লাগছে। আর সব ইন্টিগ্রেশনে মাথা ঘামিয়ে না, ও লাগবে না। আমি ওটা বলেছি শুধু যাতে তোমাদের মানে এরম না মনে হয় যে কী হচ্ছে এগুলো, ঠিক আছে। এই কারণে ইন্টিগ্রেশন তোমাকে করতেও হবে না, কোথাও করতে হবে না, মানে অন্তত কেমিস্ট্রিতে আপাতত কোথাও করতে হবে না। শিখলাম যাতে অ্যাব্রাপ্ট না মনে হয় যে এটা কী হয়ে যাবে। মানে সে ফর এক্সাম্পল তুমি ভুলে যাও যে তুমি ইন্টিগ্রেশন শিখেছো, হ্যাঁ, আমি তোমাকে 3 মিনিট পর একটা জিনিস জিজ্ঞেস করবো, তখন তুমি বলবে যে এটা যদি আমি ইন্টিগ্রেশনের কোনো ধারণা না দিয়ে বলতাম তাহলে তুমি আমায় প্রশ্ন করতে না করতে, ঠিক আছে। চলো দেখা যাক। তো আমরা আবার ওই বোর্ডের বেসিক যেটা মানে বোর্ডের থিওরি হয়ে গেছে, আমরা বোর্ডের থিওরি থেকে এবার আমাদের কাজের জিনিসগুলোকে বের করে নেবো, ঠিক আছে। বোর কী বলছিল, আনলাইক রাদারফোর্ড, বোর বললো যে সব অরবিটে থাকতে পারবে না, তাই তো। মানে এটা যদি নিউক্লিয়াস হয়, ইলেকট্রন এখানে যেখানে কিছু থাকতে পারবে, কয়েকটা স্পেসিফিক ইয়েতেই থাকতে পারবে। এবং সেটা ডিটারমাইন হচ্ছে কী দিয়ে, না এর অ্যাঙ্গুলার ভেলোসিটি MVR মাস্ট বি ইকুয়াল টু NH/2π, যেখানে n এর ভ্যালু 1, 2, 3 অ্যান্ড সো অন সো ফর্থ, ঠিক আছে। হোল নাম্বার ইন্টিগ্রাল, তাই তো। বেশ, এটা গেল বোর্ডের তো বাকি দুটো প্রিন্সিপাল করে। এইবার আমরা এখান থেকে যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ধরো এইটা একটা আছে, এটা হচ্ছে আমার এই যে n এর ভ্যালুটা, এই nটাকে বলা হয় অরবিট। মানে nটাকে নয়, n এর ভ্যালুগুলোকে, যে এই এক একটা রাস্তা পাচ্ছি, nটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এবং n এর যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলোকে বলা হয় অরবিট। তার মানে n = 1 কে আমরা কি বলবো, ফার্স্ট অরবিট, তাই তো। যদি এটা বোর্ডের থিওরি, তাই এটাকে বলা হয় ফার্স্ট বোর অরবিট। n = 2 হলে পরে সেকেন্ড বোর অরবিট অ্যান্ড সো অন সো ফর্থ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি ফার্স্ট বোর অরবিট বললাম, এই ফার্স্ট বোর অরবিটটা নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে আছে, এটা তো আমি জানি না এখন, তাই না। এই যে 8টা, এই 8টা আমাকে ক্যালকুলেট করতে হবে। কী হবে আমার, হ্যাঁ, এখানে কী হবে রেডিয়াসটা জানি কী হবে, তাহলে তুমি বলতে পারবে যে ধরো একটা অ্যাটমের মধ্যে তো অনেকগুলো ইলেকট্রন আছে, তাহলে কোন ইলেকট্রনটাকে সহজে রিমুভ করা যাবে সেটা তুমি বলতে পারবে। সেটাই কেমিক্যাল রিয়াকশান, নাথিং লেস দ্যান দ্যাট, নাথিং মোর দ্যান দ্যাট। তুমি যদি বলতে পারো যে এই অ্যাটমটার ওই ইলেকট্রনটা আগে বেরোবে, তারপরে ওটা বেরোবে, এইটা বলতে পারলেই অ্যাটমিক স্ট্রাকচার ইজ ডান, অ্যাটমিক স্ট্রাকচার কেমিক্যাল রিয়াকশন ইজ ডান, ঠিক আছে। তো যাই হোক, তো আমি রেডিয়াসটা বের করবো, সিম্পল ক্যালকুলেশন, কিচ্ছু নেই, জাস্ট মেন্টালি নিজেকে ডিট্যাচ করো না, সিম্পল ক্যালকুলেশন।
আমরা রাদারফোর্ডে শিখেছিলাম যে এই নিউক্লিয়াসের মধ্যে, এই নিউক্লিয়াসটার যদি অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা, হ্যাঁ, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু জেড হয়, তাহলে এই নিউক্লিয়াসের টোটাল চার্জ কত? প্লাস জেড ই, কারণ একটা এটা জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন, আর একটা প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান এবং প্লাস, তাই তো? হলো। এবার একটা ইলেকট্রন এখানে কোথাও আছে, ফার্স্ট বোর অরবিটে আছে, দিস ইজ ফার্স্ট বোর অরবিট, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ কত, মানে ভ্যালু বলতে পারো না, ই, চার্জ অফ ইলেকট্রন ইজ ই, একটাই ইলেকট্রন আছে, ঠিক আছে? এবার আমরা জানি যে এখানে কুলম্বিক ফোর্সটা হচ্ছে এফ ইকুয়াল টু, তাহলে কি হবে, এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেডি, আর ইলেকট্রনের জেড খানা প্রোটন, একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, বুঝতে পারছি? জেড ই ইন্টু ইলেকট্রনের চার্জ হচ্ছে প্লাস জেড লিখলেই তো হবে, প্লাস জেড, কেন? মানে প্রোটন তো জেড আছে, প্রোটনের চার্জ তো প্লাস। হ্যাঁ, তো প্লাস তো লিখি না আমরা সময় তো মাইনাস, ঠিক আছে? মানে ইলেকট্রনের চার্জটা মাইনাস ইলেকট্রন ডিভাইডেড বাই এই রেডিয়াসটা আমি ধরে নিচ্ছি আর, তাহলে আর স্কোয়ার, ঠিক আছে? এটা ছিল হ্যাঁ, কুলম্বিক ফোর্সের ফর্মুলা কী ছিল? Q1 Q2 বাই আর স্কোয়ার, মনে হয়? যাই হোক, এটা ভালো কথা হলো। এবং আমরা জানি যে এই ফোর্সটা কাউন্টার ব্যালেন্স হচ্ছে বাই সেন্ট্রিফিউগাল ফোর্স, যার ভ্যালুটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটা। তাহলে এই দুটোকে যদি এবার এই এফটাকে সরিয়ে দিই, কলম্বিক কেন ইউজ করা হচ্ছে? এই যে একটা প্লাস কিউ চার্জ একটা মাইনাস কিউ চার্জের মধ্যে ইন্টারাকশন, তো সিম্পল। এই যে নিউক্লিয়াস আর এই ইলেকট্রন, নিউক্লিয়াস মানে একটা চার্জ, এটা আরেকটা চার্জ, তাহলে দুটো চার্জের মধ্যে ফোর্স যা সেটাই তো কুলম্বিক ফোর্স, বুঝা গেল? Q1 তুমি নিউক্লিয়াসকে ধরো, Q2 ধরো ইলেকট্রনকে, তাহলে Q2 এর ভ্যালু হয়ে গেল ই, আর কি বলে ওটার নাম, ই এর ভ্যালু হয়ে গেল, নিউক্লিয়াসের ভ্যালু হয়ে গেল ওই জেডি, ঠিক আছে? এবার জেডি স্কোয়ার বাই মাইনাস জেডি স্কোয়ার বাই, আমরা অ্যাকচুয়ালি মড ভ্যালুটা নিয়ে কাজ করি, মানে প্লাস মাইনাসটা আমরা বার্তা দিচ্ছি এখানে, ইকুয়াল টু এম ডি স্কোয়ার বাই আর। আমরা কি বের করতে চাইছি? আর। তাহলে সবগুলোকে আরেক টার্মসে লিখে দেবো, এখানে পাওয়ারটা কেটে গেল, এখানে আরটা কেটে গেল, আর ওদিকে চলে গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম ডি স্কোয়ার। দেখো তো ঠিক লিখলাম কিনা, ঠিক লিখেছি? এই যে আর স্কোয়ার ছিল, এদিকে আর একটা আছে, ঠিক আছে? এই হলো আমাদের আর এর ভ্যালু। এবার এখানে এইটুকু করার জন্য রাদারফোর্ড ইনাফ ছিল, কিন্তু আমরা তো রাদারফোর্ড করে বোর করছি, তার মানে এই প্রিন্সিপালটা কাজে লাগাতে হবে, ঠিক আছে? এই প্রিন্সিপালটা থেকে দেখো এখানে ভি এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, ভি ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই ডিভাইডেড বাই এম আর, তাই না? এবার এই ভি এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে আর ইজ ইকুয়াল টু হলো জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে এন এইচ বাই এম আর, 2 পাই এন আর, এন এইচ বাই 2 পাই এম আর তার হোল স্কোয়ার। কোনো সমস্যা আছে? এই যে এই ভি এর ভ্যালুটা বোরের যে মেন প্রিন্সিপাল, সেখান থেকে ভি এর ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করবো। ভি মানে কোন ভেলোসিটি? হ্যাঁ, ভেলোসিটি অফ ইলেকট্রন অন দ্যাট বোর অরবিট, ঠিক আছে? চলো এবার আর ইকুয়াল টু কি হবে, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম এন স্কোয়ার এইচ স্কোয়ার। মানে এর আগেরটা কিছু বুঝলাম না, কোনটা? ভেলোসিটিটা কেন বাদ করছি? আমি এখানে সাবস্টিটিউট করবো ভেলোসিটিটা, আমার আর দরকার, বুঝতে পেরেছো? তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ওপরে চলে গেলে 4 পাই স্কোয়ার এন স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে তো? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই
খুলে লিখলে বুঝতে পারবে। আচ্ছা, জেড স্কোয়ার বাই এম ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এবার ঠিক আছে, এবার এই তলাটা কী হয়, উল্টে যায়। উল্টে যায়। তাহলে আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, না এটা এটা এম এম এন এইচ স্কোয়ার হবে ইন্টু 1 বাই এটা। বুঝলুম না। ও হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তাহলে এবারে কি কাটা যায় দেখি। এই একটা এম কেটে গেলে এই পাওয়ারটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এদিকের আরটাকে কেটে দিতে পারি আমরা, এদিকের পাওয়ারটা কেটে দিলে পরে আর তাহলে এদিকে পড়ে থাকলো। আর আর ইজ ইকুয়াল টু সবগুলো এদিকে চলে যাবে, তাই তো। আরটাকে এদিকে রাখলে পরে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ঠিক আছে, দেখো এইখানে এই এন স্কোয়ারটা বাদ দিয়ে বাকি সবগুলো কোনো একটা পার্টিকুলার অ্যাটমের জন্য ফিক্সড। কীভাবে? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা একটা অ্যাটম নয়, গোটা ইউনিভার্সের জন্য ফিক্সড। 4 পাই নিয়ে কিছু বলার নেই আমাদের, তাই তো। এম মানে এটা হচ্ছে, এখানে আমরা এটা এমই লিখে দিতে পারি, এটা হচ্ছে ইলেকট্রনের মাস, ইলেকট্রনস মাস। জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। এইটা কার প্রপার্টি? অ্যাটমিক নাম্বার, পার্টিকুলার অ্যাটমের প্রপার্টি অফ পার্টিকুলার। কতগুলো ইলেকট্রন আছে? হ্যাঁ, কতগুলো প্রোটন আছে অ্যাকচুয়ালি। অ্যাটমিক নাম্বার হচ্ছে কতগুলো প্রোটন আছে। তাহলে তো ইলেকট্রন নাম্বার তো সেম। হ্যাঁ সেম। হ্যাঁ, কিন্তু যেটা মানে বোরের একটা মজা হচ্ছে যে বোর শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসকেই ডিসক্রাইব করতে পারে। সেটাকে আমরা ম্যানিপুলেট করি। কী করে ম্যানিপুলেট করি বলো? সোজা ব্যাপার, যে যদি মাল্টি ইলেকট্রন সিস্টেম, ধরো হিলিয়াম তো 2টো ইলেকট্রন আছে, তো বোর বলে যে আমি অ্যাকচুয়াল হিলিয়ামকে এক্সপ্লেন করতে পারবো না, আমার মডেলের গন্ডগোল এটা। তাহলে আমি কী করবো? আমি ধরে নেবো যে ওটা হিলিয়াম নয়, ওটা হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাস মানে দেখো আবার একটা ইলেকট্রন হবে, হিলিয়ামের তো দুটো ইলেকট্রন, কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারে কিছু ডিফারেন্স হচ্ছে না। হিলিয়াম প্লাস আর শুধু হিলিয়াম, এর মধ্যে একটাই ডিফারেন্স, শুধু হচ্ছে ওর একটা ইলেকট্রন তুমি বের করে দিয়েছো। কিন্তু বের কিভাবে করবো? মানে ওটা তো দুটো ইলেকট্রন আছে না। দুটো ইলেকট্রন আছে, কিন্তু আমরা যেমন ধরো সোডিয়াম প্লাস আমরা পড়েছি না, সোডিয়াম প্লাস মানে কি? সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকার কথা তুমি একটা বের করে দিয়েছো, বুঝতে পেরেছো? কিন্তু বের কেন করবে? বের না করলে বোর্ডের থিওরি তুমি দাঁড় করাতে পারবে না। বোর্ডের একটা প্রবলেম, বোর্ড মাল্টি ইলেকট্রন সিস্টেম নিয়ে কাজ করতে পারে, পরে হয়েছে, ওগুলো আমরা পড়বো না, ঠিক আছে। কিন্তু বোর্ডের থিওরির মজাটা হচ্ছে যে ওটা করেও বোর্ডের থিওরি দিয়ে সব কিছু ঠিক ঠিক এক্সপ্লেন করে দেবে। তো যাক, ওটা আমাদের দরকার নেই, আমরা যেটুকু দরকার সেটুকু বের করি। হ্যাঁ, তো আর হলো এই অবধি, ঠিক আছে। এখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, আর কোথায় হলো ইলেকট্রনের চার্জও কনস্ট্যান্ট, তাই তো। তাহলে দেখো ওই গোটা জিনিসটাকে তুমি বলে দিতে পারো আর ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, মানে এই কনস্ট্যান্ট কে মানে পুরোটা নিয়ে নিয়েছি, এন স্কোয়ার বাই জেড, যেখানে কেটা হলো কী হবে বলো তো, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। এই সবগুলো কনস্ট্যান্ট, তাই তো। হ্যাঁ, পুরোটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম। আমি বুঝলাম না এই দিকটা বুঝলাম না। কোন দিকটা? কি বুঝলি না বলো? এই যে সবগুলো কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কি? ওই যে বলেছিলাম প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, আপাতত ছেড়ে দাও, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ফিক্সড ওর ভ্যালু, সারা ইউনিভার্সের জন্য ফিক্সড, ঠিক আছে। তারপরে হচ্ছে পাই তো কনস্ট্যান্ট, 4ও কনস্ট্যান্ট। পড়ে থাকলে এমই কি? ইলেকট্রনের মাস কনস্ট্যান্ট। আচ্ছা, ই কি? ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, তাই না। একমাত্র কনস্ট্যান্ট নয়, দুটো জিনিস, একটা হচ্ছে যে এন এর ভ্যালু যা খুশি হতে পারে, 1 2 3 4 5 6 এটা কি? এনটা হচ্ছে এই যে ও ঠিক আছে। আর আরেকটা হচ্ছে জেডটা কি জন্য? ধরো ডিফারেন্ট অ্যাটমের ক্ষেত্রে জেড ডিফারেন্ট হবে, তাই তো। হাইড্রোজেনের ক্ষেত্রে 1, হিলিয়ামের ক্ষেত্রে 2 আনসার। জেডটা কি? অ্যাটমিক নাম্বার, দিস ইজ নাম্বার অফ ইলেকট্রন। হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রন বা নাম্বার অফ প্রোটন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে।
অ্যাটমিক নাম্বার অর নাম্বার অফ প্রোটনস। ম্যাটার তো করে, যদি ইলেকট্রন ছেড়ে যায় তাহলে তো অ্যাটমিক নাম্বার চেঞ্জ না, অ্যাটমিক নাম্বার মানে প্রোটনের নাম্বার। আমরা না এই যে অ্যাটমগুলোকে ক্লাসিফাই করি, আমরা ইলেকট্রনকে করে পাত্তা দিই না। আমরা দেখবে পিরিয়ডিক টেবিলে যখন পড়বো, আমরা সমস্ত কিছুকে ডিফাইন করি প্রোটন নাম্বারের রেসপেক্টে। এই তো ভাই জিজ্ঞেস করলে তুমি বললে যে ইলেকট্রন আর প্রোটনের নাম্বারটা ম্যাটার করে না। নাম্বার অফ প্রোটন কিংবা নাম্বার অফ ইলেকট্রন এগুলো ম্যাটার করে না। না, এটা বলতে চাই না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে প্রোটনের নাম্বার আর ইলেকট্রনের নাম্বার ও যেটা বললো সমান হবে, ঠিক কথা, সমান হবে। কিন্তু বোরের থিওরির ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনটা ম্যাটার করছে না। বুঝতে পারলাম? তাহলে দেখো আমরা একটা রিলেশন বের করে দিয়েছি। এই রিলেশনের এত ক্যালকুলেশন সেফ তোমাদের দেখানোর জন্য লাগবে না, মাথায় নেবে না। এবার তুমি বলতে পারো যে তাহলে কেন এত দেখালাম যাতে দেখারও একটা মজা আছে যে এটা হয়। এই ক্যালকুলেশন তোমার জন্য ইম্পর্টেন্ট না। তোমার জন্য ইম্পর্টেন্ট কি? তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড। দ্যাটস অল। বাস তাতে হয়ে গেল। হ্যাঁ, আমরা ডিরাইভ করে এটা বের করলাম। তার মানে দেখো, খেয়াল করে দেখো যে যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা বাড়বে, মানে এন এর ভ্যালু যত বাড়বে, রেডিয়াস বাড়বে না কমবে? বাড়বে। না, রেসপন্ড কেন? ডিরেক্টলি প্রপোর্শনাল তো পড়ে আছে। আচ্ছা, যত অ্যাটমিক নাম্বার বাড়বে একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য রেডিয়াস বাড়বে না কমবে? কমবে। ঠিক আছে, প্রোটন যদি বেড়ে যায় তাহলে এটা মানে কমবে করে। কমবে কি করে? মজা। তুমি ভাবো যে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন নিয়েছো, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? একটা। হিলিয়াম নিয়েছো, হিলিয়ামের নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? দুটো। কার ক্ষেত্রে এই ইলেকট্রনটা বেশি অ্যাট্রাকশন ফিল করবে? কেন? দুটোতে। দুটো প্রোটন একটা ইলেকট্রনকে টানছে। না, একটা ইলেকট্রন না, তাহলে দুটো ইলেকট্রন হবে। দুটো ইলেকট্রনকে আমি একটা করে দেখছি যে ওই দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রনকে হ্যাঁ, একটা ইলেকট্রন কি ফেস করছে, বুঝতে পারছি? মানে ধরো একটা তুমি বিয়ে বাড়িতে গেছো, তো 600 লোক খাচ্ছে, কিন্তু যখন বিয়ে বাড়ির বিল মেটায়, যে বিয়ে করছে সে কি হিসাবে মেটায় যে আমার পার প্লেট কত খরচা করবে, তাই তো? যা খরচা পড়েছে সবটা হয় পার প্লেটে কত খরচা পড়বে। সেরকমই হিলিয়ামে দুটো ইলেকট্রনই আছে, কিন্তু আমরা দেখছি যে হিলিয়ামের একটা ইলেকট্রন কতটা অ্যাট্রাকশন ফেস করছে। দুজনে সেমই করবে, তাই না? মানে তুমিও পৃথিবীর দ্বারা যে ফোর্স পাও, আমিও তো তাই পাই, তাই না? যে কোনো একটা করলে লিমিটেড না, তাই পাই না, অ্যাকচুয়ালি আমাদের মাসের উপর ডিপেন্ড করে, কিন্তু ধরে নিই যে তুমি আর আমার সেম মাস, তাই? তো এক্ষেত্রে তো তাই, দুটো ইলেকট্রন সেম। ঠিক আছে, সো কি বুঝলে না বলো? ওই প্রোটনটা বাড়লে এটা কমবে কি করে রেডিয়েশন? তার কারণ হচ্ছে এইভাবে ভাবো যে এখানে একটা প্রোটন আছে, এটা একটা প্রোটন, আর এখানে দুটো প্রোটন আছে, আর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন হবে, দুটো আচ্ছা, ইলেকট্রন। দুটো ইলেকট্রন আছে, চলো। এবার তুমি বলো যে এই ইলেকট্রনটা বেশি অ্যাট্রাকশন ফোর্স করবে না এই দুটোই বেশি ফোর্স করবে, ফেস করবে? সেমি ফোর্স। কেন সেম করবে? একটা একে টানবে, একটা একে টানবে। না, এটা তো তুমি গ্র্যাভিটি দিয়ে ভাবো। আর্থ আছে, এখানে একটা এম ভরের অবজেক্ট আছে, ঠিক আছে, এখানে আরেকটা এম ভরের অবজেক্ট আছে, তাহলে এই দুজন কি সেম, মানে এই দুজনে সেম ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে নাকি হবে? হবে। হবে। আচ্ছা, এবার বলো, ধরো আমি দুটো পৃথিবী করে দিয়েছি, দিস ইজ টু আর্থ, এখানে দুটো আছে, ঠিক আছে। এইবার বলো যে এই এম ফোর্সটা, এই এম অবজেক্টটার এই এম অবজেক্টটা সেম ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে না ডবল ফোর্স দ্বারা? ডবল ফোর্স দ্বারা। এখানে দুটো অর্থ আছে না, গ্র্যাভিটেশনাল ফোর্সটা বেড়ে আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবার উপর সমান, কুলম্বিক ফোর্সও তাই। এই দুটো প্রোটন এই দুজনের ওপর সেম ফোর্স অ্যাপ্লাই করছে, এরম নয় যে এখানে দুটো আছি, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা। বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে না পারলে বলো, আমরা 10 বার বলবো, কোনো সমস্যা নেই, 1000 রকম উপায় বলবো, কিন্তু তুমি গ্র্যাভিটিটা বুঝেছো তো? না, তুমি আচ্ছা। আজকে বুঝলাম না। ধরো এটা একটা অবজেক্ট আছে, দ্য আর্থ, ঠিক আছে, এটা আরেকটা প্ল্যানেট হাইপোথেটিক্যাল, যার মাস হচ্ছে 2 আর্থ, তাহলে কার গ্র্যাভিটি বেশি হবে? আর্থ আর আর্থ বেশি হবে তাহলে। আচ্ছা, দুটো আর্থ, মানে এর ভেতরে দুটো আর্থ আছে। এবার ঠিক আছে, এবার তুমি বলো যে এখানে একটা এম অবজেক্ট আছে,
এখানে দুটো এম অবজেক্ট আছে, এই এমটা যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে এই দুটোর যে কোনো একটা তার থেকে বেশি ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হবে না, কম হবে না, সমান হবে? এইটা এর সাথে যতটা করবে, এটা এর সাথে ততটা করবে। কোনটা? আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলছি না, আমি এটা আর এটার মধ্যে কম্পেয়ার করতে বলছি। বেশি ফোর্স হবে, বেশি ফোর্স দিয়ে হবে। দুজনেই টানছে। হ্যাঁ, মানে তুমি যে জায়গাটা মানে বলাচ্ছ সেটা হচ্ছে যে তুমি ভাবছো যে এখানে তো দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রনের সাথে ম্যাচ আপ হয়ে যাবে, এরকম নয়। ফোর্সটা প্রত্যেকের ওপর সমান করবে। পৃথিবীর ওপরে থাকা দুটো এম অবজেক্টের এম মাসের অবজেক্টের ওপর ফোর্স সেম না ডিফারেন্স? সেম, ঠিক আছে, দুটো সেম। বোঝা গেছে? শিওর? চলো হয়ে গেল তাহলে এটা। হ্যাঁ, এবার তাহলে খেয়াল করে দেখো, আমি আবারও কনক্লুশনটা করে দিই যে তার মানে যদি আমার একটাই অ্যাটম হয়, সেই অ্যাটমের যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়বে তত রেডিয়াস বাড়বে, তাই তো? আর যদি আমি ডিফারেন্ট অ্যাটম নিই, তাহলে যার জেড ভ্যালুটা বেশি মানে অ্যাটমিক নাম্বার বেশি, তার সেম অ্যাটম, ধরো এটা Z1 আরেকটা হচ্ছে Z2, যেখানে Z1 ইজ লেস দ্যান Z2, তাহলে এর N1টা যদি এখানে থাকে এর N1টা আরও কাছে থাকবে, তাই তো? এইটুকু কনক্লুশনই তোমার দরকার, ঠিক আছে? এইটা তোমাকে সেফ দেখানোর জন্য। ইন্টিগ্রেশন আমি তাই জন্য শিখিয়েছিলাম, দেখিয়েছিলাম যে বেসিক কনসেপ্টটা জানা দরকার। তারপরে তোমার ওটা না এখন না করলেও চলে, 10 বছর পরে করলেও ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো দেখালে কেন তাহলে ইন্টিগ্রেশন? না দেখালে যেটা হয়, তাহলে আমাকে যে রাস্তায় যেতে হয় সেটা হচ্ছে যে দেখো এটা হয়, এটা হয়, এটা হয়, মুখস্থ করে নেবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন কেমিস্ট্রিতে লাগবেই বা কোথায়? এক্ষুনি লাগবে। একটা কনক্লুশন বললাম পরের থেকে, আর একটা দুটো কনক্লুশন বলছি, এনার্জি আর রেডিয়াস। রেডিয়াসটা হয়ে গেল, এবার এনার্জিটা বলি। এনার্জি কতক্ষণ লাগবে? এই 5 মিনিট যা লাগলো এখানে, ঠিক আছে? এনার্জির ক্ষেত্রে ইলেকট্রন আছে, ইলেকট্রনের এনার্জি, এই যে এখানে ইলেকট্রন এনার্জি বা যে কোনো কিছু এনার্জি, দুটো টাইপের এনার্জি হয়। সো টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের সহজ ইটি মানে ই টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু ই কাইনেটিক এনার্জি প্লাস ই এনার্জিটা কি? এনার্জি। এখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার জন্য তার থেকে এনার্জি থাকবে টোটাল, তাই না? ঠিক যেমন তুমি আর্থের গ্র্যাভিটেশনে ঘুরছো বলে তোমার একটা এনার্জি আছে, ওই জন্য তো এটা কেটে দিলে আমি দক্ষ পড়ে যাবো, তাই না? তো ইলেকট্রনটার আবার শুধু এইখানে ফোর্স আছে তা না, ইলেকট্রনটা নিজে গতিশীল আছে, তাহলে ওরও একটা ইয়ে আছে। তাহলে ইটি আর টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল, এগুলো লিখে দিই। না, এনার্জি তো এমিট তো করবেই না, তাহলে ওটা টোটাল এনার্জি এমিট করবে না তো, কিন্তু এর টোটাল এমিট করলে তো কমে যেত, হ্যাঁ, ঠিক আছে? মানে ওর মধ্যে থাকে আর যেটা কনস্ট্যান্ট এনার্জি, সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি ইটি, কারণ কেন করতে চাইছি সেটা মানে দরকার, বোঝাটা দরকার, এই বোঝাগুলোই দরকার, অঙ্কটঙ্কগুলো তো মাথায় না দিলে হবে। সেটা হচ্ছে যে আমি যখন কেমিক্যাল রিয়াকশন করবো তখন তো আমি এই ইলেকট্রনটাকে বের করে দেবো বা এখানে একটা ইলেকট্রন বসাবো, তাহলে এই অরবিটে থাকলে পরে কত এনার্জি দরকার সেটা আমার জানা দরকার, তার থেকে বেশি এনার্জি দিয়ে আমি এটাকে বের করতে পারবো, তাই না? সেই জন্য দরকার। তাহলে এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে বুঝলাম না কি কোনটা? টোটাল এনার্জি মানে আমি টোটাল এনার্জিটা ক্যালকুলেট করতে চাইছি, কিন্তু কেন? টোটাল এনার্জি কেন? তার কারণ হচ্ছে যে আমার যখন কেমিক্যাল রিয়াকশন করতে যাব তখন আমি কি করব, যে ইলেকট্রনটাকে আমি আইদার বের করে দেবো অথবা এখানে একটা ইলেকট্রন এনে বসাবো। তাহলে যে লেভেলটা এনে আমি ইলেকট্রন বসাচ্ছি বা বের করে দিচ্ছি সেই লেভেলটার এনার্জি জানলে আমি প্রেডিক্ট করতে পারবো একটা কেমিক্যাল রিয়াকশন কীরকম হবে, যেটা আমার মূল কাজ কেমিস্ট্রি করা। বুঝলাম না। এই লেভেলটার টোটাল এনার্জি যদি আমি জানি, তাহলে যখন আমি কেমিক্যাল রিয়াকশন করব তখন এইখানে ইলেকট্রন এনে বসানো বা এইখানে থাকা একটা ইলেকট্রনকে বের করে দেওয়ার জন্য আমাকে কী কন্ডিশন সেট করতে হবে সেটা আমি জানবো। অ্যাজ এ কেমিস্ট আমাদের এটুকুই কাজ, ঠিক আছে? মানে কেমিক্যাল অ্যানালিসিস করতে গেলে পরে আমাকে এটুকুই জানতে হবে। তাহলে ইটি ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি, ই কে হচ্ছে কাইনেটিক এনার্জি, আর ইপি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি জানো তো? কাইনেটিক এনার্জি হচ্ছে মাসের রেস্ট, আর ওটা হচ্ছে না, পোটেনশিয়ালটা হচ্ছে রেস্ট।
আর কাইনেটিকটা হচ্ছে ভেলোসিটি থাকার জন্য। হ্যাঁ মানে কাইনেটিকটা হচ্ছে ইলেকট্রনের আর এটা হচ্ছে ওই এটা প্রোটন মানে নিউক্লিয়াস। না, আমরা ইলেকট্রনের উপর আমরা এইখানে ইলেকট্রনটা থাকলে কত এনার্জি হবে সেটা ভেবে, ঠিক যেমন তোমার এইখানে তুমি থাকলে পরে তোমার একটা এনার্জি, তুমি যদি দোতলায় নেই তো দোতলায় 3 তলায় যদি চলে যাও তাহলে তোমার এনার্জি চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা আসলে তোমার এনার্জি বলা মানে তুমি পৃথিবী থেকে কোন লেভেলে আছো ওই লেভেলটার এনার্জি বের করতে। না এখানে তো এনার্জি এমনিতেই করবে না, তাহলে ওর আবার এনার্জি এখানে থাকাকালীন এখানে থাকাকালীন তো সেমই থাকবে না, এমিট করার সাথে এটা সম্পর্ক নেই। এমিট করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ও এমিট করবে না, কিন্তু ডিফারেন্ট লেভেলে থাকা ইলেকট্রনটার এনার্জি তো ডিফারেন্ট হবে, কি করে? কারণ ও অ্যাট্রাকশন ফোর্সটা ডিফারেন্ট হবে, দূরে গেলে পরে অ্যাট্রাকশন ফোর্স কমে যাবে। তুমি আর্থ দিয়ে ভাবো, আর্থ একতলায় থাকলো, 2 তলায় থাকলো, 3 তলায় থাকলো, এনার্জি সেম। কার? ওই তুমি যে থাকলে, তুমিই থাকছো, তুমি একবার 1 তলায় থাকছো, একবার 2 তলায় থাকছো, একবার 3 তলায় থাকছো, এই 3টে ক্ষেত্রে কি তোমার এনার্জি সেম? না, যদি সেম হতো তাহলে ওই 3 তলার ফ্লোরটা সরিয়ে দিলে তুমি পড়ে যেতে না, তাই না? তো এখানেও তাই, যেহেতু নিউক্লিয়াস থেকে তোমার যদি ডিস্টেন্স বাড়ে তাহলে ওর এনার্জি কমবে, আমরা সেটাই দেখবে এই যা করবো করার শেষে গিয়ে দেখবো যে ওটাই আসছে, ঠিক আছে? না ওই ইলেকট্রনটা একই ইলেকট্রন সব এক, ইলেকট্রন ফান্ডামেন্টাল পার্টিকেল, ঠিক আছে? ওই ইলেকট্রনটা এখানে আসলে কত এনার্জি হবে, এর পরের অরবিটালে গেলে কত এনার্জি হবে, ওর এইটাই পরের অরবিটালে না, ওর পরের অরবিটালে ইলেকট্রনের যে এনার্জিটা, আচ্ছা ওইটার কত এনার্জি হবে? কিন্তু ওটা আসলে ইলেকট্রন এনার্জি নয়, কিন্তু ইলেকট্রনের নিজস্ব কোনো এনার্জি নেই, যেমন তোমার নিজস্ব কোনো এনার্জি নেই। তুমি কোথায় আছো? তুমি কি আর্থের একদম উপরে আছো, নাকি 1 কিলোমিটার উপরে আছো, নাকি 5 কিলোমিটার উপরে আছো? তার উপর দাঁড়িয়ে তোমার এনার্জি চেঞ্জ হয়। তাহলে এনার্জিটা আসলে ওই লেভেলটার প্রপার্টি, তোমার না। বুঝতে পারছি? তাহলে আমরা যে খাবার খাইছি সেটা দিয়ে কোনো energy ওটা অন্য এনার্জি, ওটা তোমার বডির কেমিক, তোমার চলার জন্য। তুমি নিজেকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করো। ধরো একটা বল আছে, এই বলটা জাস্ট আর্থ সারফেসে আছে আর এখানে আছে, এই দুটোতে এনার্জি আলাদা হবে তো, কিন্তু তাহলে কি এনার্জি মানে দুটোর এনার্জি মানে এদের এনার্জি কন্টেন্টটা, ওই জন্যই তো এই বলটা উপরে নিয়ে তুমি রাখতে পারো না, পড়ে যায়, তাই না? ছেড়ে দিলাম, কি হবে? ও গ্র্যাভিটি টানবে, টান পড়ে যাবে। গ্র্যাভিটি টানছে মানে ও উপরে থাকলে পরে এই যে এখান থেকে এখানে তুলতে হচ্ছে আমাকে, তার জন্য এনার্জি খরচা করতে হচ্ছে। তো কেন? কারণ এখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, তাই তো? তাহলে ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট এনার্জি, এখানেও তাই। আমরা শুধু একটা রিলেশন পেতে চাইছি যে আমি কি করে মেন্টালি বুঝবো যে কোন লেভেলটার এনার্জি কীরকম হতে পারে, তার জন্য এটা করছি, ঠিক আছে? তাহলে টোটাল এনার্জিটা আমি বের করতে চাইছি। কাইনেটিক এনার্জি কীভাবে হয়? 12 mv²। এই ফর্মুলা না জানলেও কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? আর পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে পরে আমাকে জানতে হয় যে পোটেনশিয়াল এনার্জি মানে ওইটাই যে আমি এখানে থাকার জন্য আমার আর্থ যে আমাকে টানছে, আর্থের থেকে আমার ডিস্টেন্স কতটা, সেই ওপর দিয়ে গ্র্যাভিটি ফোর্সটা পাচ্ছি, তো এই ফোর্সটাই আমি ঠিক করে দেবে যে আমার ওই ফোর্স ফিল্ডে থাকার জন্য এনার্জি কত, ঠিক আছে? স্থিতিশক্তি, ওই যে ও বললো না, ও জানে আর তুমিও জানো যে কি না পোটেনশিয়াল এনার্জি কী বললে, রেস্টে থাকাকালীন যে এনার্জি, হ্যাঁ, কোনো একটা ফোর্স ফিল্ডে রেস্টে থাকাকালীন তোমার যে এনার্জি, ঠিক আছে? কাইনেটিক মানে যখন মোশন, ঠিক আছে? তুমি এখন কোনো মোশনে নেই, মানে অ্যাবসলিউট সেন্সে অবশ্যই আছে কারণ পৃথিবী ঘুরছে, এখন কোনো মোশনে নেই, তাহলে তোমার এখন শুধু পোটেনশিয়াল এনার্জি আছে ডিউ টু আর্থ গ্র্যাভিটি, ঠিক আছে? এইবার তুমি যদি স্পোর্টসের মাঠে গিয়ে দৌড়াতে শুরু করো, মানে এখানে একটা মাঠ আছে, দৌড়াতে শুরু করো, এই তুমি যখন দৌড়াচ্ছ তখন তোমার ভেলোসিটির জন্য তোমার একটা পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি থাকবে, আবার তুমি আর্থের ওপর দৌড়াচ্ছ মানে তোমার একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। সেম অ্যাজ ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড, তাহলে ইলেকট্রন যেখানে দাঁড়িয়ে আছে সেইটার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে, আর ইলেকট্রন যেহেতু মোশন করছে তাহলে ওই ভেলোসিটির জন্য তার একটা কাইনেটিক এনার্জি থাকবে। বুঝতে পারছি? না মানে ইলেকট্রনটা এখানে কেন, কোনখানে আছে বল? বলে না পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি, ওটা এইখানে মানে কি বুঝলাম না। এই যে এই নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, তাই তো? এবং এই অ্যাট্রাকশন ফোর্সটা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম, যেরকম মানে এই ইলেকট্রন তো আর তো যাচ্ছে না, যাচ্ছে না মানে তার এটা এই প্রশ্নটা ম্যাটার করছে কেন? ইলেকট্রন যাওয়া আসার না,
ইলেকট্রনকে তুমি একটা বলের মতো ভাবো, এই বলটার কিছু যায় আসে না, ও কোথায় আছে তার উপর ডিপেন্ড করে ওর এনার্জি। ধরো পাহাড়ের উপরে যে জলটা আছে, কালকে সকালে সেই জলটা গঙ্গা এখানে চলে আসবে। এই যে এটা আসছে, কেন আসছে? কারণ ওখানে এনার্জি বেশি, এখানে এনার্জি কম, আর একটা সিস্টেম সবসময় তার চায় তার এনার্জি কমাতে, তাই এনার্জি কমিয়ে এসে চলে আসছে। ঠিক আছে, এবার এইটা দিয়ে আমি সির্ফ এইটুকু বোঝাতে চাইছি যে আর্থের থেকে ডিফারেন্ট লেভেলে থাকলে পরে তার এনার্জি ডিফারেন্ট হয়। ঠিক তেমনি নিউক্লিয়াস যখন ইলেকট্রনকে টানছে, তখন ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে যত না, ওটা দূরে, মানে ওটা তো হায়ারে আছে, তার জন্য এনার্জি বেশি আছে। কোনটা? ওই ইয়েটা তোমার ওই জলটা সেটা তো উপরে আছে, তাই জন্য কি আর তোকে বেশি জোরে টানছে? বেশি জোরে টানছে না, অ্যাকচুয়ালি কম জোরে টানছে, মানে ওর ফোর্সটা কমে যাচ্ছে। কম জোরে টানছে বলে ওর ইয়েটা বেশি, পোটেনশিয়াল এনার্জিটা বেশি। ঠিক আছে, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স। এই জটিলতা কি, আমি তুমি সিম্পল একটা জিনিস বলি, এটা আমার আর্থ, ঠিক আছে, এইখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আর্থ যে ফোর্সে টানছে, আমি তোমার সুবিধার্থে এটা লিখছি, এটাকে লেখা হয়ে যাচ্ছে একটা কনস্ট্যান্ট জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এই একটা হচ্ছে এর মাস, একটা হচ্ছে এর মাস, আর এই আর স্কোয়ার। দেখো আরটা নিচে আছে, তার মানে কি যত ডিস্টেন্স বাড়বে এই ফোর্সটা কমবে না বাড়বে? আর কমবে। কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? কমবে। আর এই ফোর্সটা কমার ফলে এইখানে ওর করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি বেশি হয়, হাই হয়। ঠিক আছে, এখন কি? বুঝেছো? হ্যাঁ, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রেও তাই। হ্যাঁ। আমার মূল এজেন্ডা সেম, লিখি না, এই যখন ঘুরছে তখন হ্যাঁ। এইখানে আর এইখানে তো এনার্জি কিন্তু সেমই হচ্ছে। এই যখন ঘুরছে তখন এই জায়গাটার পুরোটাতে এনার্জি সেম আছে। আমি এইখানে ঘোরাকালীন ওর এনার্জি বের করছি, ওর এখানেও এনার্জি যা, এখানেও এনার্জি তা, এখানেও এনার্জি তা, কিন্তু তুমি যদি এই ডিস্টেন্সটা বাড়াও তাহলে এনার্জি চেঞ্জ হয়ে যাবে। আমি সেটাই বের করছি যে এই রেডিয়াসটার সঙ্গে কি সম্পর্ক, বোঝা যাচ্ছে? সো এখানে হাফ এম ডি স্কোয়ার হলো, এইখানটায় ইন্টিগ্রেশন লাগে। এবার আমার এখানে আমি লিখতাম কিরকম বলো তো, আমি যে লিখতাম লিখবো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে আর ইকুয়াল টু 0 থেকে ইকুয়াল টু ইনফিনিটি। এটা লিখলে তোমার সামনে তুমি ভাবতে কী সব লিখছে এগুলো, ঠিক আছে, কেনই বা লিখছে, এটা আমার জানার দরকারও নেই। কিন্তু তোমাকে আমি সেলফ আইডিয়াটা দিয়েছি, যেহেতু তোমাকে একসময় পড়তেই হবে, আইডিয়াটা আগে থেকে দেওয়া হবে। আরেকটা হচ্ছে যাতে এই জায়গায় এসে অ্যাব্রাপ না লাগে। তুমি আমাকে বলো যে যদি তুমি ইন্টিগ্রেশন সম্পর্কে কিচ্ছু না জানতা আর আমি এটা লিখতাম, তোমার কী ফিলিং হতো? বুঝতে পারতাম না। বুঝতেই পারতাম। হ্যাঁ, কিন্তু আমি এটাও বুঝতে পারছি না। কোনটা এটা তো লাগবেও না, তাহলে এটা কেন লিখতে হবে? কোনটা লাগবে না? এটা লাগবে না বলতে আমাকে তো ইটি ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, তো সেই ক্যালকুলেট করা, যেমন এখানে ক্যালকুলেট করার জন্য আমি এই সবগুলো তোমাকে দেখাতে চাইছি এই একটা উদ্দেশ্যে যে দেখে রাখো। আমি বলে দেবো, আমি এখন থেকে ঠিক করেছি যে প্রত্যেকটা টপিক পড়ানোর পর বলে দেবো যে কোনটা তোমাকে এখন শিখতে হবে অ্যাকচুয়ালি, আর কোনটা সেফ দেখানোর জন্য বানিয়েছি। তুমি যখন একটা সিনেমা দেখো, আফতার দেখেছো? আফতার, আচ্ছা, কী সিনেমা দেখেছো লাস্ট? জুরাসিক পার্ক। না, এটা বললে যে সিনেমা হলে গিয়ে দেখেছো জুরাসিক, ও হ্যাঁ, জুরাসিক ওয়ার্ল্ড। জুরাসিক পার্ক। তোমার মনে হয় ওই সিনেমাটা কত 3 ঘন্টার কত সিনেমা, ও সব কিছু তুমি বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছো? টাইপস অফ ডাইনোসরটা হ্যাঁ, টাইপস অফ অনেক কিছুই বুঝিনি আমি, মানে কেউ সম্ভবই নেই বুঝতে। কিন্তু খেয়াল করে দেখো, তোমার বুঝতে অসুবিধা হয়নি, তুমি কিন্তু একটা মজা নিয়েই এসছো যে ও আচ্ছা এরকম হলো, ডাইনোসরটা খেয়ে নিল, হেলিকপ্টারটা ভেঙে দিল, অ্যান্ড অল দ্যাট নিয়ে এসছো তো, এটাই ব্যাপার। কিন্তু খেয়াল করে দেখো যে এবার তুমি যা যা বোঝোনি, অবশ্যই তুমি সেটা জানো না, সেই জন্যই বোঝোনি। এবার তুমি ভাবো তুমি যা যা বোঝোনি যদি সিনেমা বানানোর সময় সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে সিনেমাটা দেখতে কেমন লাগবে? বুঝতে পারছি? আমার জিনিসটা সব বুঝি। হ্যাঁ, আমার জিনিস যেটা সব বুঝি, এমন একটা জিনিস যে, যেটা সব বুঝি, হ্যাঁ, তাহলে ওরকম হয়ে গেল।
হ্যাঁ, এবং তার থেকে বড় কথা সিনেমাটা অ্যাব্রাপ্ট লাগতো, মানে এই কী রে বাবা, এই কী হচ্ছে, হঠাৎ করে এটার পর ওটা হয়ে গেল, ওটার পর ওটা হয়ে গেল, ঠিক আছে। সেই কারণেই এগুলো দেখানো যে ফাইনাল জিনিসটা খুব সহজ, কিন্তু কীভাবে আসছে যে এইরকম হয়, এই হয় এটা তোমাকে শিখতে হবে না, কিন্তু এরকম হয় এটা জানাটা দরকার, তাহলে তোমার অ্যাব্রাপ্ট লাগবে না। পরে তুমি শিখে যাবে শিওর, মানে ক্লাস 9-10 গিয়ে যখন তোমাকে অঙ্ক করতে হবে শিখে যাবে, ঠিক আছে। আমি আর তুমি বলছিলে কি এটা বোঝো না? এটা হচ্ছে, এটা কি জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা কি বলো তো? খেয়াল করে পারো, কুলম্বিক ফোর্স। তাহলে আমরা বেসিক্যালি কুলম্বিক ফোর্সটার একটা ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে, আর এর রেসপেক্টে। আর হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এখানে একটা ডিআর লেখা উচিত, ঠিক আছে। এবার এইটা আমার এখানে শেষ, হ্যাঁ। এবং খেয়াল করে দেখো, তোমাকে ইন্টিগ্রেশনের আমি অনেক কথা বলেছি, কিন্তু ইন্টিগ্রেশন করিয়েছি একটা না দুটো ফাংশন, তার মধ্যে একটা ছিল 1/r², ঠিক আছে। আমি লিখছি, তোমার মনেও রাখতে হবে না, মনে না থাকলেও কিচ্ছু যায় আসে না। ½ প্লাস এটার ভ্যালুটা হয়ে যাবে z², এটা তো কনস্ট্যান্ট, আর এর রেসপেক্টে দেখছি, তাহলে r⁻², এক বাড়বে, ভাগ হবে -2 + 1, কত হয় তাহলে? দেখো আমি এখন এরকম ভাবে করি, -1, তাহলে আর হবে সামনে একটা -, এটা এটা হবে। এবার আমরা আর এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, বোরের থিওরি দিয়ে বসি। ½ কত পেয়েছিল? ভালো লাগছে না। বেশ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন বাদ লাগবে। আমি না এই ফাইনাল এনার্জির এক্সপ্রেশনটা ভুলে গেছি, আমি একটু দেখে। পিরিয়ড টেবিলটা হ্যাঁ করছি। চলো আমি জাস্ট এখানে ফাইনাল এক্সপ্রেশনটা লিখে দিই, সাম মাইনাস আ কনস্ট্যান্ট ইন্টু z²/n²। এই লাগবে, মনে রাখতে লাগবে। এই ফর্মুলাটা একটু মাথায় রাখলে ভালো, পিরিয়ডিক টেবিলে লাগবে আমার, z²/n²। এইটার মতো করেই ভাবো যে তার মানে কোনো একটা লেভেলের এনার্জি না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়লে কমে না বাড়ে? কমে। আর আর অ্যাটমিক নাম্বার বাড়লে? এই যে এন এন এটাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিট, নাম্বার অফ অরবিট, কত নম্বর অরবিটে আছে। হ্যাঁ, তো ওটা কি হবে? কি হবে ভাবো, যে z²/n² আছে, z²/n², E is proportional to z²/n²। তার মানে খেয়াল করে দেখো এখানে একটা মাইনাস আছে, যে এবার এই নিউক্লিয়াস এরকম ধরো কতগুলো অরবিট আছে, প্রথম অরবিটের এনার্জি যদি E1 হয়, পরেরটা E2, E3 হয়, তুমি এখান থেকে দেখো এদের অর্ডারটা বলে দিতে পারো। বলো শুনি না, কি লিখবো? গ্রেটার দেন, লেস দেন, কি লিখবো? E1, E2 আর E3 এর মধ্যে এখানে ফোর্সটা সবচেয়ে বেশি, এখানে কম, এখানে সবচেয়ে কম। হ্যাঁ, তাহলে এনার্জি E1 এর সবচেয়ে কম, দেন E2, দেন আবার না, উল্টো হবে। উল্টো হবে? কেন উল্টো হবে? আরে তুমি ঠিক বলেছো কারণটা, তুমি ভাবো, তুমি জানো, তুমি কি বললে? কোথায় ফোর্স বেশি? কোথায়? এইখানে। এখানে ফোর্স বেশি, যেখানে ফোর্স বেশি হয় সেখানে এনার্জিটা লোয়ার হয়, ওই জন্যই পৃথিবী থেকে যত ওপরে যাবে ওপরে তুলতে এনার্জি বেশি হয়, ঠিক আছে। তোমরা ইউ পিপল আর ভেরি মাচ ব্রিলিয়েন্ট, ঠিক আছে, সে ভয় পেও না, হ্যাঁ, সে ভয় পেও না, মানে আমি জানি খটকা খটকা লাগছে, তার জন্য আমি আছি তোমার পাশে, ঠিক আছে, সে ভয় পেও না, আর কিচ্ছু না। পিরিয়ডিক টেবিল পড়তে গিয়ে এরকম কখনো কখনো মনে হতে পারে যে কী হচ্ছে এসব, ভয় পাবে না, হ্যাঁ, ইউ আর এনাফ ব্রিলিয়েন্ট। তোমার মতো বয়সে আমি এত ব্রিলিয়েন্ট ছিলাম না, ঠিক আছে, এখনও নয়, কিন্তু তখনও ছিলাম না, হ্যাঁ। তারপরেও যখন আমি এগুলো পড়তে পেরেছি, তোমরা পারবে, তার জন্য নিজেকে পুশ করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই, হ্যাঁ। যখন ওই যে সৈনী যেটা করলো, খুবই ভালো কাজ করেছি, যে পাচ্ছি না, ভালো লাগছে, আমি থেমে যাবো ওখানে, ঠিক আছে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে
যে ওই থেমে যাওয়াটাকে আমাদেরকে কোনোভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? যে কারণ আলটিমেটলি শিখতে তো হবে, তাই না? ফলে ম্যানেজ করতে হবে। আমার সে দুটোই তোমাদের থেকে আশা, অনুরোধ বলতে হবে। এক হচ্ছে যে ভয় পাবে না, 2 নম্বর হচ্ছে যে বোর হওয়া থেকে নিজেকে আটকাবে না। মানে এটা তোমাকে আমি একটা ভিডিও দিতে পারি, সাইন্টিফিক্যালি প্রুভেন যে বোর হলে পরেই কোনো কিছু শেখা যায়। ফলে প্রথম কথা হচ্ছে ভয় পাবে, মানে ভরসা রাখবে যে হ্যাঁ ঠিক আছে, দেখি না, এখন পারছি না, আছেই তো, ঠিক আছে? আমাকে স্যার বলো, কাকু বলো, যাই বলো না কেন, ঠিক আছে, হ্যাঁ আছেই তো। হ্যাঁ, এনি টাইম পসিবল, এনি টাইম। তোমার মনে হচ্ছে তুমি বাড়িতে বসে পড়তে গেলে তুই কিছু একটা বুঝতে পারছো না, ফোন করবে, আমি এটা বুঝতে পারছি না, এটা কী করলে কী হবে, কী বলবো, ঠিক আছে? যদি ওটা ওই সময় বলা হয় আমি তখন বলবো। এটা সমস্ত স্টুডেন্টকে আমার বলা থাকে, তোমাদেরকে বলিনি কারণ তোমরা ছোটো বলে, ঠিক আছে? ফলে আমার স্টুডেন্টদেরকে প্রথম আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রেশার নেবে না। 1 নম্বর যে আমাকে এটা শিখে ফেলতেই হবে, এখন এত প্রেশার নেওয়ার কিছু না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ভয় পাবে। হ্যাঁ, আর তোমাদের একটা মারাত্মক সুবিধা হচ্ছে যে তোমরা ইনাফ ব্রিলিয়েন্ট, ঠিক আছে? এটা কারোর সামনে বলা উচিত না, কিন্তু যেহেতু তোমরা একটু ডাউন হয়ে গেছো তাই আমি বলছি যে তোমরা ওই ডাউন হয়ে থাকলে পরে তোমাদের পোটেনশিয়ালটাকে তুমি অ্যাচিভ করতে পারবে, ঠিক আছে? আর আমাকে যেরকম বলবে আমি সেই অনুযায়ী চলবো, ঠিক আছে? তাহলে এটা একটা অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত চেঞ্জ হবে এনার্জি তত বাড়বে, তাই তো? আর আরেকটা হচ্ছে যে যদি ডিফারেন্ট অ্যাটম হয়, ধরো একটা অ্যাটম আছে যার ফার্স্ট অরবিটটাই দেখছি n=1, আরেকটাও অ্যাটম আছে যার ফার্স্ট অরবিটটা দেখছি, এর ভ্যালু হচ্ছে Z1, এর অ্যাটমিক নাম্বার Z1 আর Z2, যেখানে Z1 ইজ লেস দ্যান Z2, তাহলে বলো কার ফার্স্ট অরবিটের ইলেকট্রন এনার্জি কম হবে, কার বেশি হবে? এটার বেশি হবে, এটা কম হবে। এটার বেশি হবে, এটার কম। না, এটার অ্যাট্রাকশনটা বেশি হবে, এটা এনার্জিটা কম হবে, এটা বেশি। ঠিক, সাবাস, ফাটিয়ে দিচ্ছে। তাহলে এর E1 অফ Z2 উইল বি লোয়ার দেন E1 অফ Z1, তাই তো? এগ্রি করলাম আমরা? হ্যাঁ, আর কি লাগবে? এবার হ্যাঁ, একদম রেডি আমরা পিরিয়ডিক্যাল পড়ার জন্য, ঠিক আছে? চলো, তো মনে হয়েছে 5 মিনিট ব্রেক নিই, গল্প হয়নি, একটা জিনিস পড়া হলো। না, ঠিক আছে, ঠিক আছে, চলো পিরিয়ডিক টেবিল। তুমি পিরিয়ডিক টেবিলকে পড়তে খুব আগ্রহী, আমি বুঝতে পারছি। ভিড় হয়ে গেছে চ্যাপ্টার। হ্যাঁ, এটা কোয়াগুলেটেড হয়েছে। এটাও কেমিস্ট্রি না? আচ্ছা, যেটা ব্যাপার যে মানুষ যখন এলিমেন্টগুলো আবিষ্কার করতে থাকলো, যত সে এলিমেন্ট আবিষ্কার করছে এক একটার এক এক রকম প্রপার্টি, কেউ লাল রং, কেউ নীল রং, কেউ অ্যাসিডের সাথে রিয়াকশান করে, কেউ বেসের সাথে রিয়াকশান করে, হাজার ধরনের প্রপার্টি। মানুষ তো ইয়ে হয়ে মানে এত প্রপার্টি সে মাথায় রাখবে, তো তখন সে কি করে? এখন রেডিয়াসের কি ফর্মুলাটা শিখতে হবে? দেখুন, না, কে দিয়ে কিছু না, কে তো এই প্রপোর্শনালিটিটা সরালে কি হবে? ঠিক আছে না, কোনো প্রশ্ন আছে? না, ওরা লাস্ট ফর্মুলাটা ভেবে দিল। ওই পাতার তলায়, ওই পাতা আগের পাতার তলায়। এই যে বক্স করা, ঠিক আছে? বেশ, এবার
আমরা পিরিয়ডিক টেবিলে পিরিয়ডিক টেবিলে যেটা ব্যাপার সেটা হচ্ছে তো মানুষ এরকম আমরা গোফর জানি তো সাদা তো মানুষ এরকম ভাবতে শুরু করলো যে কি করে রাস্তা বের করা যায় যে আমি ইয়ে করবো মানে মনে রাখতে পারবো কোনো রুল কি এক্সিস্ট করে তো বহু মানুষ এরকম করেছে, ঠিক আছে। সেটার দিয়ে আমরা পিরিয়ড টেবিল সেই পার্টটা বলবো। আজকে আমি একটা পিরিয়ড টেবিলের গ্রস আইডিয়া দিতে চাইছি। আমরা পিরিয়ডিক টেবিল কাল বিধান আসলে পরে কালকে দেখুন বেরিয়ে গেলে পড়াশোনা করবো, তখন প্রথম দিনটা ওইটা একদম স্টেপ বাই স্টেপ বলবো মানুষ এখানে কী করে পৌঁছবে। মূল এজেন্ডাটা ছিল হচ্ছে যে এর মধ্যে কোনো রুল কি এক্সিস্ট করে। তো একদম শুরুর থেকে মানুষ দেখতে শুরু করলো যে হ্যাঁ করে, যে তুমি বলে দাও না, পরে আমি রিটার্ন করে দিয়ে দেবো। কি আজকে আমি পিরিয়ড টেবিলটা বলে দাও পুরোটা? না পুরোটা নয়, তাই তো বলছি। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কি বলছিল কোনো সিমিলারিটি এক্সিস্ট করে কি করে? হ্যাঁ, সেটা করতে গিয়ে মানুষ দেখতে পাচ্ছিল যে হ্যাঁ করে, মানে আমি যদি মানে কেউ এক একজন এক এক রকম করছিল যে অ্যাটমগুলোর অ্যাটমিক মাস নিয়েছে, ঠিক আছে। ও পিরিয়ডে পড়ার একটা ক্রুশিয়াল জিনিস বলে দিতে হবে। তোমরা জানো অলরেডি খানিকটা। এক নম্বর, এটা যদি একটা অ্যাটম হয় তাহলে অ্যাটমে কিছু প্রোটন থাকে, সেই টোটাল নাম্বার অফ প্রোটনস সেইটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার অর জেড, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ততগুলো ইলেকট্রন থাকবে, ঠিক আছে। কিন্তু ইলেকট্রনের নাম্বারটা আমাদের স্ট্যান্ডার্ড নোশনে খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা সমস্ত অ্যাটমকে তার অ্যাটমিক নাম্বার দিয়ে বা প্রোটনের নাম্বার দিয়ে ডিটারমাইন করি, বলি। আরেকটা হচ্ছে যে নিউক্লিয়াসে আর কি থাকে? নিউট্রন, ঠিক আছে। সো টোটাল নাম্বার অফ নিউট্রন সেটা যদি n হয় তাহলে there exists something called mass number A is equal to total number of neutron plus total number of proton. এবার একটা অ্যাটমকে লেখে কি করে? যদি এইটা একটা অ্যাটম হয় তাহলে তার এইখানে লেখে Z আর এইখানে লেখে A। তাহলে দেখো এই দুটো জানলে পরে তুমি এখান থেকে কি কি পাচ্ছ। তুমি Z জানো মানে এখানে Z আর এখানে A লেখা না? কোনখানে কি কি? এখানে Z আর এখানে A লেখা না? এখানে লিখতে পারো, কিছু বইতে থাকে আমি জানি। স্ট্যান্ডার্ড নোশন হচ্ছে এইদিকে লেখা। দেখো তোমাদের এখানে যদি বইয়ে কোথাও এখানে ওইদিকে লেখা আছে। এদিকে লেখা আছে। আচ্ছা, দুটো কিছু এটা কি? এটা হচ্ছে ওই সিম্বলটা। যেমন ধরো সোডিয়াম 11, এদিকেও লিখতে বলছো 1, 2, 23, ইট ডাজন্ট ম্যাটার, দিবি বুঝে যাবে, ঠিক আছে। 11, 23 এর মানে কি? এর মানে হচ্ছে সোডিয়ামে কটা প্রোটন আছে? 11টা। কটা ইলেকট্রন আছে? 11টা। কটা নিউট্রন আছে? 23 না, 23 মাইনাস 11। 12 এ মানে কি? ও। নিউট্রন প্লাস প্রোটন, ঠিক আছে। তাহলে কত হলো? 12, ঠিক আছে। বুঝা গেল? এটা লাগবে। তো মানুষ এবার দেখতে গিয়ে দেখছে যে এই যে মাস নাম্বার, এটাকে মাস নাম্বার বলাই হয় এই কারণে, কারণ অ্যাটমটার মাসের সাথে এর একটা রিলেশন আছে। সে এখন আমাদের লাগবে না। তো এই মাসের ওপর বেস করে ওর মাস নাম্বার দেখছিল যে আমরা যদি মাস নাম্বার ওয়াইজ এগোই, লাইক হাইড্রোজেনের মাস নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। হাইড্রোজেন এর একে লেখা হচ্ছে 1, 1, ঠিক আছে। আমি বারংবার হয়তো এখানে লিখে ফেলবো আমার অভ্যাসগত কারণে, ঠিক আছে। বাট এখানে লিখলেও যায়, এখানে লিখলেও যায়, এটা জানা, ঠিক আছে। 1, 1 হাইড্রোজেন, ঠিক আছে। এই 1, 1 মানে কি? হাইড্রোজেনের প্রোটন কটা? ইলেকট্রনও একটা, নিউট্রন 0, ঠিক আছে। এইখান থেকে একটা কনসেপ্ট আছে, এটা বলা হয় আইসোটোপ। এগুলো সব পিরিয়ডিক টেবিলে লাগে। আইসোটোপ শুনেছো নামটা আগে? হ্যাঁ। হ্যাঁ,
আর এখানে মাস নাম্বারটা সেম হয় কিন্তু তোমার মাস নাম্বারটা সেম হয় অ্যাটমিক নাম্বারটা ডিফারেন্ট হয়। না, উল্টো বললাম। তাহলে ওটা আইসো এটা মনে রাখা খুব সহজ। আইসো কথাটার মানে জানো? আইসোলেটেড। আইসো মানে সেম, ঠিক আছে? এই আইসো কথাটা কেমিস্ট্রি ফিজিক্সে বারবার শুনতে হবে। আইসোমারিজম, আইসোস্কেলিটন, হ্যাঁ, আইসো ইলেকট্রনিক, প্রচুর জায়গায় শুনতে হবে, ঠিক আছে? আইসো মানে হচ্ছে সিমিলার অর সেম অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে আইসোটোপকে এইভাবে মাথায় রাখবে, আইসো টু প্রোটন, ঠিক আছে? এই যে পি আছে, মানে সেম নাম্বার অফ সেম নাম্বার অফ প্রোটন, ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, দ্যাট ইজ ওয়াই ডিফারেন্ট নাম্বার অফ মাস, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এরকম আরেকটা তুমি বললে কি, এইমাত্র বললে কি বললে? আইসো বার। আইসোবার। আইসোবার মানে জানো? হ্যাঁ, ওর ঠিক উল্টোটা হয়, প্রোটন নাম্বারটা ডিফারেন্ট হয় মাস নাম্বারটা সেম। হ্যাঁ, আইসো টু বার এরকমভাবে মানে থাকতে পারো। বারের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে মাস নাম্বারের সাথে বলে, সেটার কারণটা বাদ দেবো। আইসোবার মানে হচ্ছে সেম মাস নাম্বার ডিফারেন্ট নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? আইসোটোপ হলো, আইসোবার হলো, আরেকটা আছে আইসোটোন, দুটো ডিফারেন্ট হয়। আইসো টু নিউট্রন, আইসোটোন এটা, ঠিক আছে? মানে নিউট্রন সেম নাম্বার অফ নিউট্রন, বাকি সব আলাদা, মানে অ্যাটমিক নাম্বার আলাদা। হ্যাঁ, বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, এবং নিউট্রন সেম, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, তখন মাস নাম্বারও ডিফারেন্ট, ডিফারেন্ট মাস নাম্বার। এবার এখান থেকে যেটা বোঝার ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, তার মানে একটা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আমরা এত কিছু পড়েছি, আমরা এই গোটা জিনিসটাকে এক জায়গায় সিমিলারিটি করবো। ধরো এটা একটা কন্টেনার, তোমার কাছে অনেকগুলো বস্তা আছে, একটার মধ্যে নিউট্রন আছে, একটার মধ্যে প্রোটন আছে, একটার মধ্যে ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো যে সবকটা নিউট্রনই সেম, সবকটা প্রোটনই সেম, সবকটা ইলেকট্রনই সেম। এবার তুমি কিছু পরিমাণ নিউট্রন, কিছু পরিমাণ প্রোটন, কিছু পরিমাণ ইলেকট্রন এর মধ্যে দিলে তুমি একটা অ্যাটম পেলে। প্রোটনও চেঞ্জ হয় না। হ্যাঁ, প্রোটন তো চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না তো? আমি বলছি যে একটা অ্যাটমকে আমরা এইভাবেও ভাবতে পারি যে একটা অ্যাটম মানে বেসিক্যালি পার্টিকুলার নাম্বার অফ প্রোটন, নিউট্রন আর ইলেকট্রনের কম্বিনেশন, তাই তো? এর যে কোনো একটা চেঞ্জ করলে পরে অ্যাটমটা চেঞ্জ হবে না? হবে, হবে, হবে। নিউট্রনটা চেঞ্জ করলে তো চার্জটা সেমই থাকবে। তাতে কি হচ্ছে? অ্যাটমটা তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাটমটা চেঞ্জ হবে। একটা অ্যাটম মানে হচ্ছে আ পার্টিকুলার কম্বিনেশন অফ প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। তুমি এই তিনটে কম্পোনেন্টের যে কোনো একটা চেঞ্জ করছো মানে তুমি অ্যাটমটা চেঞ্জ করছো। না, মানে ইলেকট্রন যদি চেঞ্জ করলে তাহলে তো অ্যাটমটা চেঞ্জ হচ্ছে। অ্যাটমটা চেঞ্জ হয়ে যাবে, তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি তোমাকে উদাহরণ দিই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো, হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে। তাই না? ধরো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? এবার যদি তুমি হাইড্রোজেনই নাও, তার মধ্যে দুটো ইলেকট্রন দাও, তাহলে তোর হাইড্রোজেন মাইনাস হয়ে যাবে। এই দুটো প্রপার্টি সেম না, না তো, তাই না? আলাদা। তার মানে একটা অ্যাটম বেসিক্যালি আর পার্টিকুলার সেট অফ নিউট্রন, প্রোটন আর ইলেকট্রনের কম্বিনেশন। এর যে কোনো একটাকে চেঞ্জ করলে পরে একটা নতুন অ্যাটম পাই ইন প্রিন্সিপাল, কিন্তু যেহেতু কেমিক্যালি তখনই একটা অ্যাটম চেঞ্জ হয় খুব বেশিভাবে যদি তার প্রোটন নাম্বার চেঞ্জ হয়, তাই প্রোটনটাকে আমরা বেশি গুরুত্ব দিই। খেয়াল করে দেখো, আইসোটোপ বলি, ঠিক আছে? মানে ধরো হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, হাইড্রোজেন, ডয়ট্রিয়াম আর ট্রিটিয়াম। জানো তিনটা? জানতাম, জানো, ঠিক আছে? কিছুই না, একটা প্রোটন, এটার ক্ষেত্রে এক প্রোটন নাম্বার কত, মানে কটা প্রোটন? 1 প্রোটন, 1 ইলেকট্রন, নিউট্রন 0, 0 নিউট্রন। ডয়টেরিয়ামের ক্ষেত্রে 1 প্রোটন, 1 ইলেকট্রন, 1 নিউট্রন। ট্রিটিয়ামের ক্ষেত্রে 1 প্রোটন, 1 ইলেকট্রন, 2 নিউট্রন, ঠিক আছে?
দেন ওর হয় কিভাবে? হয় কিভাবে? মানে একটা নিউট্রন নিউট্রনের মধ্যে হয়, একটাতে জিরো নিউট্রন। কিভাবে হয় না, তুমি কোন প্রশ্নটা, এগুলো সৃষ্টি হয় কি করে? মানে একটাতে হচ্ছে একটা নিউট্রন, একটাতে কোনো নিউট্রন নেই, একটাতে দুটো নিউট্রন। তিনটে ভ্যারিয়েন্ট অফ হাইড্রোজেন কিছু করার না, এটা এক্স্যাক্টলি সৃষ্টি কী করে হয় এটা আমি আমাদের স্কোপের বাইরে এখন বলা, ঠিক আছে? এটা হয়, আমি তোমাদের ছোট্ট হিন্ট দিচ্ছি যদি তুমি প্রশ্নটা করবে। সেটা হচ্ছে যে যখন স্টার ব্লাস্ট করে তখন সমস্ত এলিমেন্ট তৈরি হয়, সমস্ত এলিমেন্ট, ঠিক আছে? নিউক্লিয়ার ফিশন অ্যান্ড নিউক্লিয়ার ফিউশন, এই দুটো দিয়ে সমস্ত এলিমেন্ট তৈরি হয়, ঠিক আছে? সেটা বড় হবে যখন পড়বে, ঠিক আছে? আমরা যদি কখনো দরকার পড়ে বলবো ওখানে, ঠিক আছে? কি সুইচ, ঠিক আছে? তাহলে এই তিনটিকে আমরা কি বলবো? তিনটে আইসোটোপ না আইসোটোপ না আইসোবার? আইসোটোপ। আইসোটোপ, তিনটে আইসোটোপ। খেয়াল করে দেখো, যখন এবার আরেকটা উদাহরণ, এবার ধরো একটা এলিমেন্ট আছে, ঠিক আছে? ধরো তার নাম দিলাম আমি, ঠিক আছে? না, আইসোটোপের মানে আইসোটোপে যদি মানে যদি নিউট্রনগুলো সেম হয়ে যায় তবুও কি সেটা আইসোটোপ? না, আইসোটোপ মানেই তো প্রোটন নাম্বারটা সেম, নিউট্রন নাম্বার আলাদা, ঠিক আছে? আর একটা হাইপোথেটিক্যাল এলিমেন্ট আছে ঠিক আছে? আমি লিখছি, আগে লিখে নিই তারপর 9, এটা ধরো কত, না 18 না, 19 কত হয়, 40 কত হয়, আমি জানি কত কত হয়? 600। কেন? হ্যাঁ বলো। এই তো আজকে একটু তোমরা এখন এসে একটুখানি পুরোনো ছন্দ পেয়েছি, ঠিক আছে? কিন্তু একটা থম মেরে বসেছিল, হ্যাঁ আমি তো ভয়ই পেয়ে গেলাম যে যাব বাবা কি হলো রে, এত কি পরিদিন সব ভয় ভয় পেয়ে বসে আছে, ঠিক আছে? 19, ঠিক আছে? বলো 18 পরে 19। ভয় পাবে না, একদম ভয় পাবে না, ঠিক আছে? আর 9টা প্রোটন, 9টা ইলেকট্রন আর 10টা নিউট্রন। হ্যাঁ, 9টা প্রোটন, 9টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন, 10টা 10টা নিউট্রন। আরেকটা ধরো লিখছি আমি, সিম্বলটা সেম রাখছি, ঠিক আছে? অফ এটা হচ্ছে 10, আচ্ছা 19, 10টা প্রোটন, 10টা ইলেকট্রন, 9টা 11, নিউট্রন। 19, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো এটা হচ্ছে তোমার 10টা প্রোটন, 10টা ইলেকট্রন আর 9টা নিউট্রন। 9টা নিউট্রন, আর এর ক্ষেত্রে হচ্ছে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন, 8টা নিউট্রন, তাই তো? এর না আইসোটোপ, না আইসোবার, না আইসোটোপ। না, তুমি ঠিক করে দেখো এটা কি, এরা আইসোবার, মাস নাম্বার সবার সেম, ও হ্যাঁ, ঠিক আছে? কিন্তু মজা হচ্ছে যে এই তিনটে এলিমেন্টকে আমরা আলাদা এলিমেন্ট বলবো। এইটা অ্যাকচুয়ালি এটা ফ্লোরিন, এটা নিয়ন, আর এটা সোডিয়াম, ঠিক আছে? এইটা নিয়ে না আমি এই বেশি দিন আগে না, বছরখানেক আগে আমি এটা খুব জানার চেষ্টা করেছি যে কেন প্রোটন নাম্বারটাকে এত বেশি গুরুত্ব দেয়, কি কোনো ফান্ডামেন্টাল কারণ আছে? আমি পাইনি, এটা আমার সন্দেহ ছিল যে এটা এই কারণেই দেওয়া হয় যেহেতু প্রোটন নাম্বারটা একটা অ্যাটমের সব থেকে বেশি পরিমাণ প্রপার্টিকে ডিটারমাইন করে, ঠিক আছে? আইসোটোপগুলোর মধ্যে ডিফারেন্স আছে, ইলেকট্রনও তো দেয়, কারণ যদি ইলেকট্রন চলে যায় তাহলে তো ওটা নেগেটিভ। এক্স্যাক্টলি, কিন্তু ইলেকট্রনের নাম্বারটাও ডিপেন্ড করে প্রোটনের উপর, তাই না? হ্যাঁ, ফলে ইন প্রিন্সিপাল ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে কোনো একটা চেঞ্জ করলে পরে অ্যাটমটার কিছু না কিছু চেঞ্জ হবে, তার মানে ডিফারেন্ট অ্যাটম পাবো। কিন্তু যেহেতু প্রোটন নাম্বার বেশি পরিমাণ প্রপার্টিকে, মূলত কেমিক্যাল প্রপার্টিকে ডিটারমাইন করে দেয়, তাই জন্য প্রোটন নাম্বারটাকে আমরা ইয়ার্ডস্টিক বানিয়েছি এবং প্রোটন নাম্বারের রেসপেক্টে আমরা সব কিছুকে ডিপেন্ড করি। এই যে আমরা বলি 118টা এলিমেন্ট আছে, এটা আসলে 118 প্রোটন নাম্বার, মানে 1 থেকে শুরু করে 118 অবধি আছে প্রোটন নাম্বার। এদের আবার আইসোটোপ আছে, কিন্তু সেগুলোকে আমরা পাত্তা দিই না আলাদা অ্যাটম বলে, আমরা বলি ও ডয়টোরিয়াম বলে একটা কিছু আছে 1, 2, ওটা আসলে হাইড্রোজেনের আইসোটোপ, ঠিক আছে? এটা বুঝে নেওয়ার দরকার আছে। তো আবার আমরা পিরিয়ডিক টেবিলে ফিরে যাই, যে মানুষ এবার যেটা করছিল, যে যা মাপতে পারছিল, মাস নাম্বার মাপতে পারছিল,
দেখার চেষ্টা করছিল যে মাস নাম্বার চেঞ্জ করলে পরে কীভাবে প্রপার্টিগুলো চেঞ্জ হয়। সেরকম করতে করতে এক ধরনের ইয়ে পেয়েছে যে জানো তো প্রথম একটা রুল অফ ট্রায়াড বলা, এগুলো আমি পরের দিন বলবো ভালো করে, আজকে আমরা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, ঠিক আছে। রুল অফ ট্রায়াড, রুল অফ ট্রায়াড বলে, একটু ওই বইটা আনবে ছায়া। আচ্ছা ঠিকঠাক লাগছে? শিওর? পরে ভয় পাবো না তো? ভয় পাবেই না, ঠিক আছে। এই হ্যারি পটারের কিছু নতুন হ্যারি পটারের আটটাই তো ছিল। না, হ্যারি পটারের নতুন একটা সিরিজ, নতুন মানে মুখ ফুক চেঞ্জ করে নতুন লোককে দিয়ে করছে। দেখতে হবে। আর আমার ফ্রেন্ড লিস্টে একজন আছে, সেও হ্যারি পটার ফ্যান, সে শেয়ার করে দেবে দেখাচ্ছে। ছায়া কি মাকে এরপর বাইরে থাকবে না। পার্ট 1 না পার্ট 2? প্রথমটা অ্যাটমিক স্ট্রাকচার, পেরিওডিক অ্যাটমিক স্ট্রাকচার এক চ্যাপ্টার হয়ে গেছে, মানে একই ইয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি। লোকজন বলছে নাকি যাদেরকে পড়েছে এবার তারা বইয়ের ডেসক্রিপশন অনুযায়ী অনেক বেশি অ্যাকুরেট। হ্যাঁ, কেন বলছে? কারণ কি চশমাটা পরেনি, এই হ্যারিপটার চশমাটা পরেনি। সে চশমা তো পড়েনি। আর চুলটা হচ্ছে র- এটার হ্যাঁ। অত বেশি নয়, বাকিগুলো ঠিক আছে। কারণ কি রন হচ্ছে অত মোটা ছিল না, রন আচ্ছা পাতলা ছিল। আচ্ছা। রনারটা ঠিক আছে, হুম। আর হারমাইনকে ওখানে খুব মোটা করে দিয়েছিল। মানে পুরোনোটাই। তারপর হুম। আচ্ছা। হ্যারিকে অন্য অন্য আছে। হ্যারি পটার সত্যি এক্সিস্ট করে? না, চলে এসো। না, আমি একটা আওয়াজ লাগে। আমি জানি বড় হয়ে কি হবে, আমি বড় বড় হওয়ার খুব ইচ্ছা। বাস কন্ডাক্টর। বাস কন্ডাক্টর। খুব মজা। কেন মজা কেন? ডিফারেন্ট জায়গা দেখা যায়। না তা কিন্তু নয়। কেন বলো তো? কেন? কারণ বাস কন্ডাক্টরদের প্রথম দিন তুমি ডিফারেন্ট জায়গা দেখতে পাবে, কিন্তু তোমার রুট তো ফিক্স থাকবে। তুমি যদি ধরো সোদপুর টু ডানলবের বাস কন্ডাক্টর, তো রোজই তো তুমি সোদপুর থেকে ডানলবই যাচ্ছ, আর দিনে একবার না দুবার তিনবারও যেতে হবে। ফলে তাহলে তোমাকে হতে হবে রোজ যদি তোমাকে ডিফারেন্ট জায়গা দেখতে হয়, তাহলে টুরিস্ট তো হতেই পারে। ডোমেস্টিক্যালি দেখতে হলে তোমাকে ইয়ে হতে হবে, রাইট। অ্যাপ ক্যাব ড্রাইভার বা ওই ডেলিভারি বয় বলছে, ঠিক আছে। আমি ডেলিভারি বয় মানে কেন সবাই, আর তুমি বাস কন্ডাক্টর হতে চাইছিলে, ডেলিভারি বয় ডেলিভারি বয়টা খুব ঝামেলা আছে। কেন? কারণ ওখানে যে খাবারটা নিয়ে যাওয়ার সেটা দেখলে আমার খুব প্রিয় লাগে। হ্যাঁ, এই দেখো আমার গল্পগুলো। আর যদি কোনো বদমাইশ কাউকে দিই আর সেগুলো আমি ঠিক না দেয় তাহলে আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, যেটা বলছিলাম কেন, দেখো প্রথম এখানে এখানে দেখবে এই গল্পগুলো পড়বে, আমি বলবোই সঙ্গে সঙ্গে পড়বে। প্রথম দেখা কি আছে, ডোবেনিয়ার্স ল অফ ট্রায়াডস, ঠিক আছে। কি বলছে? ইন 1870 জার্মান সায়েন্টিস্ট ডোবেনিয়ার stated that in a group of three chemically similar elements called a triad, the atomic weight of the middle element of each triad is very close to the arithmetic mean of those of the other two elements. নাম ছিলাম মাথা, ঠিক আছে, ভালো করেছে। কিছুই না, বলছে যে তিনটে করে এলিমেন্টের একটা লিস্ট বানানো যেতে পারে, সাচ দ্যাট যে প্রথম এলিমেন্টটা আর থার্ড এলিমেন্টটার মাস নাম্বারের অ্যারিথমেটিক মিন, মানে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝেরটার কাছাকাছি ভ্যালু পাওয়া যাচ্ছে।
সে ফর এক্সাম্পল আমরা যদি লিখি লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম I think 3 লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, ঠিক। লিথিয়াম কার্বন, লিথিয়ামের সঙ্গে সিমিলার প্রপার্টি হচ্ছে সোডিয়াম, সিমিলার প্রপার্টি হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে, এরা একই গ্রুপে থাকে। তুমি যদি পিরিয়ডিক দুটোই গ্রুপে খুব হাইলি রিঅ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ ঠিক। আজ মার্চ ক্লাসে এসে আমি একটু পুরোনো দিনের টেস্ট করছি, কি যে হয়েছিল তোমার আনসার ভয়ই পেয়ে গেলাম যে আরে অঙ্ক সলভ করতে পারছিলাম, আমার মুড খারাপ ছিল। অঙ্ক সলভ করতে কিসের অঙ্ক? আরে ওই তোমার কি জানো IoT অঙ্ক কি একটা, হ্যাঁ মানে কি অঙ্কের চ্যাপ্টারটা? অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আচ্ছা, কি সব অঙ্ক দিয়েছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে। ভেবেছিলাম মানে একটু অনেক ইজি হবে, কি সব দিয়েছে, মানে এত মোটা বই দেখে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সিম্পলিফাই কোনটা পাওনি? নাম্বার 5, নাম্বার 6। নাম্বার 5 পারোনি? এসব ফর্মুলা জানো? হ্যাঁ তাহলে পর তো সহজ। কি করতে হবে? কিউব এক্সপ্যান্ড করো, কিউব এক্সপ্যান্ড করো, কিউব এক্সপ্যান্ড করো। দিলে এবার কি দিয়েছে না এক সেকেন্ড, এটাও যোগ আছে তাই না? আচ্ছা না তাহলে হবে না। হ্যাঁ কিউব এক্সপ্যান্ড করাই রাস্তা। কিউব এক্সপ্যান্ড করো, কিউব এক্সপ্যান্ড করো, কিউব এক্সপ্যান্ড করো। এটারও তাই সেম। দেখবে প্রচুর টার্ম কাটাকুটি চলে যাবে। পড়েছিলাম হয়নি? হয়নি? কোথায় দেখি? না ওটা বুঝতে পারবো না, অন্য করে লাস্ট করে দেখছি। আমি করেছি। আরে না আমি করবো, তোমার সময় লাগবে বেশি। না না আমি করবো। কি বলেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব প্লাস তো জায়গা পাবে না তো। ওই নিচেরটা লিখতে হবে না, তুমি ওপরটা করো তাহলেই বুঝতে পারবে। নিচেরটা উপরটা তো সিমিলার টাইপের জিনিস। চাষ এটা কেটে গেল তো বিক্রি। হ্যাঁ আগে লিখে না, ওইও কেটে কুটে গিয়ে সিম্পল টার্মে চলে আসবে, আর কিছু না। ওখানে তোমার যদি মিলে না থাকে তার একটাই কারণ, তুমি কোথাও মিস করেছো, সাইন বা কিছু মিস করেছো। মানে এর সেকেন্ড টার্মটা মানে বি টু দি পাওয়ার 6 এটা কেটে গেল। আবার এই যে এখানে যে এটা আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওর একটা মাইনাস এ স্কোয়ার এ টু দি পাওয়ার 6 হবে না, ওর সঙ্গে এটা কেটে যাবে, তার মানে সব কটা টু দি পাওয়ার 6 টার্ম কেটে যাবে। আমার ধারণা এইগুলো থেকেও কাটবে অথবা কমন না যাবে। সিঙ্গুলার 6 কেটে গেল। সি এ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 কেটে গেল মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার প্লাস আমাদের সব ক্লাস আছে। ছটা ক্রস টার্ম হয়েছে তাই তো? হ্যাঁ যাচ্ছে কিছু কাটাকুটি। না বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 না বি স্কোয়ার যাবে না আসলে, বি সি এটা এরকম না যাবে না, এটা কমন নিতে হবে, কমন কমন নেওয়া যাবে।
এটা কি লিখলে? এডিটে তো লিখলাম। আবার লিখলি কেন? হ্যাঁ আরে এমনি লিখলাম। ঠিক আছে ছেড়ে তো, কিছুই নেই, এখান থেকে কমন নিতে হবে এবার ঠিক ঠিক করে। এইটা এরকম কমন না নিয়ে তুমি এখান থেকে কমন নাও না, এই যে দুটো টার্ম কমন নিলে, 3 কমন নিয়ে তো কিছু লাভ হবে না তোমার। 3 এর তো একটা কনস্ট্যান্ট টার্ম, ওদিকে কিছু হবে। এইখান থেকে না এই যে তোমার এখানে হলো কি, তুমি পেরেছো জানো? তাহলে করে দেখি। আচ্ছা কোথায় গেল? কি কি টার্ম এলো? -3 a⁴ b। না না এটা এটা কি করেছো? প্লাসগুলোকে আগে এনেছো তাই তো? 3a² b⁴ -3a⁴ b² -3b⁴ c² প্লাস 3b² c⁴ -3c⁴ a² প্লাস 3c² a⁴ ঠিক আছে। এবার সিমিলার টার্মগুলোকে একটু দেখো। এবি টার্ম আর কোথাও এবি টার্ম আছে না? নেই। তাহলে এখান থেকে কি কমন না যেতে পারে? 3ab²। 3ab কমন। না ab² হ্যাঁ তো দুটোই স্কোয়ার, ঠিক স্কোয়ার কমন না। তাহলে এটা হয়ে যাবে b² মাইনাস a², তাই তো? তারপরে প্লাস মাইনাস, ঠিক আছে। তারপরে এই দুটো হয়ে গেল। এই টার্মটা থেকে না বলো কি কমন দেবে? একই প্লাস 3, দেখাও আমাকে ঢুকিয়ে দিয়েছে এখানে, কি করে শেষ করে দিই? b² মাইনাস না c² মাইনাস b² প্লাস 3c² a² কমন নিলে পরে এটা হচ্ছে a² মাইনাস c²। সিমিলার টাইপের চলে যাবে। নিচেরটা করবে, করলে ওখান থেকে দেখবে এরকম চলে আসবে, ঠিক আছে। যাকে হ্যাঁ আমরা কি বলছিলাম জানো? রুল অফ জটিল অঙ্ক হয়ে গেল। জটিলতা তো একটু আসবে বাবু, কিছু করার নেই। হ্যাঁ জটিলতা মানে জটিল ততক্ষণ অব্দি জটিল যতক্ষণ ওটা সহজ হচ্ছে, ঠিক আছে। সহজ কি করে হবে? যত তুমি করবে, যত তুমি ভাববে, ঠিক আছে। জটিল লাগবে, ভেবেছিলাম হয়নি কিছু। হ্যাঁ ঠিক আছে, তাতে তা নিয়ে চাপ খাওয়ার কিছু নেই। মাঝে মাঝে প্র্যাকটিস করা ভালো হবে। প্র্যাকটিস করলে বুঝলে। আচ্ছা দেখো, রুল অফ ট্রায়াড কি বলছে যে ওরা কি করেছে এই ডোমিনিয়া 1817 মানে অনেক 200 বছর আগে, ঠিক আছে। ও দেখেছে সিমিলার লুকিং এলিমেন্ট, লুকিং মানে এক্ষেত্রে প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি দিয়ে সিমিলার কেমিক্যাল প্রপার্টি কাদের আছে? তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের সিমিলার প্রপার্টি। মানে তুমি যদি আজকের পিরিয়ডিক টেবিল দেখো, বইতে থাকবে ছবি তুলে একটা, এই যে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা একই গ্রুপে আছে, ঠিক আছে। সো এরকম তিনটেকেও নিয়েছে, নিয়ে বলছে যে প্রথমটা থার্ডটার মাস নাম্বার মানে এ অফ লিথিয়াম প্লাস এ অফ পটাশিয়াম ডিভাইডেড বাই 2 ইজ নিয়ারলি ইকুয়াল টু এ অফ সোডিয়াম। এটাই হচ্ছে রুল অফ ট্রায়াড। তার এক্সাম্পল দেখো, লিথিয়ামের এটা মানে অ্যাটমিক নাম্বার, তাই? মাস নাম্বার না, এই মানে মাস নাম্বার, মাস নাম্বার। ঠিক আছে। এটা তো মিসলিডিং, কিন্তু কিছু করার নেই। লিথিয়াম হচ্ছে 7, এগুলো এ ভ্যালু লিখছে, ঠিক আছে, মাস নাম্বার লিখছে। লিথিয়ামের 7, সোডিয়ামের হচ্ছে, সোডিয়ামের কত আমরা বের করছি, পটাশিয়ামের হচ্ছে 39। তাহলে রুল অফ ট্রায়াড কি বলছে আমাকে? মানে তার মানে এটা 3টে প্রোটন, 3টে ইলেকট্রন, 1টা নিউট্রন। না, সরি 3টে প্রোটন, 3টে 23 এর হ্যাঁ 3টে প্রোটন, 3টে ইলেকট্রন। কাছাকাছি 23 আছে। হ্যাঁ এইভাবে লিখেছি যে এক্স্যাক্টলি 23 আসবে। সো এ অফ সোডিয়াম উইল বি 7 প্লাস 30 ডিভাইডেড বাই 2, 46 ডিভাইডেড বাই 2। তাই ঠিক আছে। তো এরকম
রুল আরও অ্যাটমের ক্ষেত্রে বের করেছে, এরকম একটা রুল বের করেছে, কিন্তু অবভিয়াসলি এটা বেশি দূর এক্সটেন্ড করতে পারে। তারপরে রুল হচ্ছে দেখো এটা ছিল 1817, তারপরে চলে এসো 1862-তে, ঠিক আছে। এইখানে চান কর্টিস বলে একজন লোক, ঠিক আছে, নাকি ক্যান কর্টিস আমি জানি না উচ্চারণ কী হবে, তো সে একটা মজার কাজ করেছে, ঠিক আছে। সে একটা সিলিন্ডার নিয়েছে, হ্যাঁ, সিলিন্ডার নিয়ে অ্যাটমগুলোকে এরকম, দেখো এখানে আমি স্টেটমেন্টটা পড়ছি। In 1962, Chan Cortis made an attempt to classify the elements on the basis of atomic mass. He took a vertical cylinder with 16 equidistant lines on its surface, মানে এরকম। ঠিক আছে না, 16 হরাইজন্টাল নেই বলেছে, লাইনস আর প্যারালাল টু দ্য এক্সিস, এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এরকম 16 ওদিকেও আছে, ঠিক আছে, 16 মানে সোজা কথা গ্রাফ পেজকে সিলিন্ডারের মধ্যে মুড়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, হি ড্র আ স্পাইরাল লাইন অর হেলিক্স এরকম, ঠিক আছে, অন দ্য সারফেস মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি টু দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। সোজা কথায় 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও একটা হেলিক্স বানিয়েছে, ওই দিক দিয়ে ঘুরে এসে, মানে ডাকা আমার পক্ষে মুশকিল, এরকম এরকম হেলিক্স বানিয়েছে, ঠিক আছে। এবার কি বলছে, মজার এগুলো, ঠিক আছে। দ্য অ্যাটমিক ওয়েটস ওয়ার প্লটেড ভার্টিক্যালি অ্যালং দ্য স্পাইরাল লাইন। He arranged the elements on the helix in order of their increasing atomic weight. It was observed that in the telluric screw, the elements that differed from each other in atomic weight by 16 or multiple of 16 fell on the same vertical line. Oh my god. সোজা কথা, আর ইংরেজি ওরকম পড়লাম আমারও ইয়ে লাগে, বোঝা যায় মেন লজিক থেকে, তার জন্য আমি আছি। ও করেছে যেটা, এরকম একটা সিলিন্ডার নিয়েছে, নিয়ে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা এরকম একটা ওই সেই সিঁড়িগুলো হয় না অনেক জায়গায়, এরকম একটা সিঁড়ি বানিয়েছে, ঠিক আছে। এবার ও মাস নাম্বার ওয়াইজ ওই সিঁড়ি বরাবর বসাতে দেখেছে, যেখানে এই ভার্টিক্যাল লাইনের সাথে এই লাইনটা ক্রস করছে সেখানে একটা এলিমেন্টকে বসিয়েছে, তারপরটা এই করতে করতে সবটা বসিয়ে নেওয়ার পর, তখন তো 118টা এলিমেন্ট জানা ছিল না, অনেক কম জানা ছিল, সেগুলোকে আচ্ছা একটা সিলিন্ডার নিয়েছে, মনে একটা সিলিন্ডার ভাব, ঠিক আছে, তার গায়ে 16 এরকম লাইন টান, ভার্টিক্যাল লাইন, মানে এটা একটা সিলিন্ডার যদি হয় এরকমভাবে টান, ঠিক আছে। এবার একটা হেলিক্স বানিয়েছে, মানে এরকম করে গিয়ে এই হয়ে এই, যদি চার্জারের তার পেঁচাই হাতে, আমাকে চার্জ, ঠিক আছে, লাইক সামথিং লাইক দিস, কিন্ডেলের চার্জার এরকম টাইপের ব্যাপারটা করেছে, ঠিক আছে। এবার যেখানে লাইনটা ক্রস করেছে, ধরো এটা একটা লাইন, এই লাইনটার এই লাইনটা যেখানে ক্রস করেছে ও একটা এলিমেন্টকে এখানে বসিয়েছে, এই লাইনটা মানে এই যে আমার হাতটা সিলিন্ডারের ভার্টিক্যাল লাইন আছে 16 খানে, আর এরকম একটা হেলিক্যাল লাইন আছে, এই হেলিক্যাল লাইনটা এই ভার্টিক্যাল লাইনটাকে যেখানে ক্রস করেছে সেখানে সে একটা করে এলিমেন্টকে প্লেস করেছে, ঠিক আছে, বেসড অন মাস নাম্বার, মানে 1 নম্বর মাস, তারপরে 2, এরকম করে করেছে। করার পরও দেখছে যে ভাবো এইখানে একটা এলিমেন্ট বসছে, আবার ঘুরে এসে ওটা যখন এখানে আসছে আরেকটা এলিমেন্ট বসবে, তাই তো। ও দেখছে যে এই একই লাইনে যে এলিমেন্টগুলো বসছে সেই এলিমেন্টগুলোর মধ্যে কিছু সিমিলারিটি পাওয়া যাচ্ছে। কী সিমিলারিটি না, বলছে হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ব্লা ব্লা ব্লা, ইট ওয়াজ অবজার্ভড দ্যাট ইন দ্য টেলিউরিক স্ক্রু, এটাকে ও বলেছে টেলিউরিক স্ক্রু, ঠিক আছে। টেলিউরিক চার্জারটা কি, এটা আমার কিন্ডেলের চার্জার, একটা কিন্ডেলের চার্জারটা আমার মাকে দিয়েছি, আর এই মায়ের খারাপ চার্জারটা দিয়ে আমি কিন্ডেল দিয়ে তো সবসময় চার্জ দিতে হয় না, একবার চার্জ দিলে অনেক থাকে, ঠিক আছে, তো ওইটার জন্য কিন্ডেলের জন্য রেখেছি। ব্যাগে থাকে না এটা, আমি বাড়ির বাইরে ছিলাম বলে ব্যাগে ছিল। কিন্ডেলটা কি?
ই বুক রিডার হ্যাঁ। দেখিয়েছিলাম না? হ্যাঁ, তো কি বলছে যে ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ইন দ্য টেলিউরিক স্ক্রু, মানে এই সিস্টেমটা, the elements that differed from each other in atomic weight by 16 or multiple of 16, একটা এলিমেন্টের সঙ্গে আরেকটা এলিমেন্টের মাস নাম্বারের যদি ডিফারেন্সটা 16 হয় or multiples of 16 like 32 48 or something like that fell on the same vertical line. এটা তত বড় কথা না, আমি 16টা লাইন টেনেছি, আমি যদি ইয়ে করি অবশ্যই 16 এর মাল্টিপলেই চেঞ্জ হবে, তাই না? কেন না? ধরো তুমি 8খানা লাইন টেনেছো, ঠিক আছে, এবার বিভিন্ন জিনিসকে তুমি ওই লাইনগুলোর মধ্যে বসাচ্ছ, তাই না? তাহলে 8 নম্বর, তোমাদের স্কুলে কতগুলো পিরিয়ড হয়? 8টা। তাহলে তো 8খানা পিরিয়ডের পরেই তো আবার ফার্স্ট ক্লাসটা আসে, তাই না? আমি যতগুলো কলাম করব তো তত পরপরই আসবে, এইটা বড় কথা না, বড় কথা তারপরের লাইনটা, ঠিক আছে? The elements lying on the same vertical line showed nearly same chemical properties. আবার বলছি, প্রথম কথা আমি বলে নিই, এই গল্পগুলো থেকে তোমাকে কিছু ইউটিলাইজ করতে হবে। এই গল্পগুলো বলা বইতেও লিখেছে, দেখো আমার বই নয় এটা, ঠিক আছে, বইতে লিখেছে এই কারণে যে পিরিয়ডিক টেবিলটা কোথা থেকে এলো সেইটা বোঝার জন্য, ঠিক আছে? আরবিটারি বললে মুখস্থ করতে হবে। সোজা কথা হচ্ছে, আমি এটা একটা সিলিন্ডার হবে, ঠিক আছে? সিলিন্ডারের গায়ে আমি 16 ভার্টিক্যাল লাইন টেনেছি, ঠিক আছে? নাও একটা স্পাইরাল আছে, এই স্পাইরাল লাইনটা এই ভার্টিক্যাল লাইনটাকে যেখানে ক্রস করবে আমি সেখানে একটা করে এলিমেন্ট পাবো। রাখলাম মাস নাম্বার 1 2 3 4। কি করে রাখবো? প্লট করছি, গ্রাফে যেরকম প্লট করে 1 2 3 4 যাচ্ছে। না না, লাইনটাকে যেখানে প্রসেস করে একটা রাখবে, তারপরে কি হলো? এই যে এরকম হবে ব্যাপারটা। আমি তোমাকে এক্সাক্ট টেলিভিশন করে ছবি দেবো। এই ব্যাপারটা দেখে দিয়েছো আমি রেখে দিয়ে আসছি। এটাই তো ভালো সিলিন্ডার ছিল। হ্যাঁ, এই হচ্ছে সিলিন্ডার। ভেঙেছো কোথায় ভেঙেছে? না না, এটা হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে? এই সিলিন্ডারের গায়ে এই ছবিটা দেখুন, আমরা কতগুলো ভার্টিক্যাল লাইন টেনেছি, 16 নাম্বার। এবার এখান কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আমরা এরকম ডায়াগোনালি নামছি, মানে এটা হেলিক্স তৈরি হবে। এই হেলিক্সটা যেই একটা লাইনকে ক্রস করবে, কালি করবে এখানে, এই ধরো একটা লাইন, আর এই হেলিক্যাল লাইনটা এখানে আছে, এইখানে আমি একটা এলিমেন্টের নাম লিখবো। এরকম করতে করতে লিখেছি, দেখো এই ছবিটা দেখলে পরে বুঝতে পারবেন। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে লাইন আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, ওই দিকটা দেখতে পাচ্ছি না, এরকম করে এসছে, ঠিক আছে? হয়েছে তো? এইবার ব্যাপার হচ্ছে যে এই যে আমার এটা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে কতক্ষণ পর পর রিপিট করবে। লিথিয়ামের তলায় এসছে সোডিয়াম, তাহলে 16 পর যেহেতু 16টাই দাগ আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 16, এই 16 পর 17 নম্বর, মানে 16 নম্বর যেটা পড়ছে সেইটা আর 1 নম্বর দাগ তো সেম, তাই না? 16টা দাগ আছে, ঠিক আছে? তুমি এক এক করে বসাচ্ছ, 1 নম্বর দাগে বসালে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই করতে করতে আবার যখন 16তে আসবে সেটা আসলে কত নম্বর দাগ? 16। তারপর 16 এর পরেরটা যখন আসবে সেটা কত নম্বর দাগ আসবে? 1। 16টাই তো দাগ আছে। হ্যাঁ, 17 কি হলো? তাহলে 1 না? বুঝতে পেরেছো? শিওর? ঘড়ির মতো ব্যাপার, 16টা দাগ আছে, ঠিক আছে?
16টা দাগ আছে, তুমি একটা প্রত্যেকটা দাগে যখন এই লাইনটা এসে ক্রস করছো প্রত্যেকটা দাগে ওখানে বসাচ্ছ। তাহলে এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার 17 নম্বর দাগে যেটা বসবে সেটা 17 নম্বর দাগটা আসলে কোন দাগ? যেটা ফার্স্ট ছিল 16 নম্বর, সরি 1 নম্বর দাগ, তাই তো? সেটাই বলা হচ্ছে। ফলে 16র ডিফারেন্সে এলিমেন্টগুলো একই লাইনের তলায় থাকবে, এটা সারপ্রাইজিং নয়, তাই না? সারপ্রাইজিং হচ্ছে ওই এক লাইনে যারা থাকছে তাদের কেমিক্যাল প্রপার্টি সিমিলার পাওয়া যাচ্ছে। কারণ আমরা কোনোভাবে একটুখানি পিরিয়ডে বাঁধতে পারছি, রুলে বাঁধতে পারছি, তাই না? যে হ্যাঁ এই লাইনে থাকলে এদের কেমিক্যাল প্রপার্টি মোটামুটি সেম হচ্ছে। এগুলো খুব আর্লি স্টেজে বলছে, ঠিক আছে? আর একটা গল্প বলবো আজকে, ঠিক আছে? সেটা হচ্ছে যে এরপরে আসে একটা এরপরে আরেকটা ছিল, এটা হচ্ছে নিউল্যান্ডস বলে একজন, ঠিক আছে? একটা না দুটো গল্প বলবো। নিউল্যান্ডস হচ্ছে 1865। নিউল্যান্ডস, এটাকে বলা হয় নিউল্যান্ডস অক্টেভ রুল। অক্টেভ কথা শুনেছো আগে কথা? অক্টাগন শোন, হ্যাঁ অক্টাগন না, অক্টেভ শুনেছো? শোনা শোনা মনে হচ্ছে কথা শুনছি। মিউজিক হয়, মিউজিক। অকটেন শুনেছি অক্টেন অন্য জিনিস, অক্টেন তারা কি মলিকুল, ঠিক আছে? না আমি অক্টেনের পেন দিয়ে রাখি ও আচ্ছা, সেল অক্টেন, হ্যাঁ। অক্টেভ হচ্ছে ওই যে সারেগামা পাধানি হয় না, বা ইংরেজিতে ডো রে মি সা লা টি ডো, ঠিক আছে? তো এবার দেখো সা রে গা মা পা ধা নি আবার সা, এই 1 থেকে 8 দেখো রিপিট হচ্ছে, তাই না? সা টু সা রিপিট হচ্ছে, এই থেকে একটা অক্টেভ বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, মিউজিকে নিউল্যান্ডে সেম একটা কাজ করছে। নিউল্যান্ড কি করেছে স্টেটমেন্টটা পড়ি, আবার তুমি ওরকম একটা স্টান্ট লুক দেবে না আমাকে, ঠিক আছে? হ্যাঁ, পড়ে আমার পড়া থেকে তুমি কেউই ওরকম বোঝা যায় না। হ্যাঁ, অ্যারেঞ্জিং the known element in the ascending order of their atomic weights. Newland observed অ্যাটমিক ওয়েট করে কোন A ওটা মাস নাম্বার ছিল হ্যাঁ এটা atomic weight, ঠিক আছে? অ্যারেঞ্জিং দ্য মাস নাম্বারটাই অ্যাটমিক ওয়েটের একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সেটা আমরা পরে শিখব কী করে, দুটোর মধ্যে আদৌ কোনো ডিফারেন্স আছে, আপাতত সেম। Arranging the known elements in the ascending order of their atomic weights, Newland observed that properties of the 8th element starting from a given one is kind of repetition of the first. Which is sa re ga ma pa dha ni sa. এক থেকে শুরু করে আবার সা পাচ্ছে 8 নম্বরে গিয়ে। নিউল্যান্ড বলছে যে আমার কাছে যা এলিমেন্টগুলো আছে আমি তাদেরকে মাস নাম্বারের অর্ডারে যদি সাজাই তাহলে ধরো এরকমভাবেও সাজিয়েছে 1 2 3 4 5 6 7 8টা লিখেছে যে বুঝে হচ্ছে 8 আর 1-এর মধ্যে একটা সিমিলারিটি আছে, আবার ধরো 3 আর 11-ওর একটা সিমিলারিটি আছে, তার মানে 8 আর 16 এর একটা সিমিলারিটি থাকবে, থাকবে, তার মানে 1 আর 6 এর মধ্যে সিমিলারিটি ঠিক? তার মানে তুমি খেয়াল করে দেখো 1 8 16 এদেরকে তুমি এক লাইনে লিখতে পারো, তাই না? 2 9 তারপর কত 17 এদেরকে এক লাইনে লিখতে পারো। 9 17 হ্যাঁ এটাই হচ্ছে অ্যাটমিক না পারো না, তাই না? 16 হবে কোনটা 16? 1 + 7 হচ্ছে 8 তাহলে এটা ভুল করেছো, হ্যাঁ এটা ভুল করেছো, 7-এর ডিফারেন্স তো তুমি বলেছো, আমি শুনে নিয়েছি 8 7 15 হবে, এটা ভুলেছো। 1 8 15 এদের মধ্যে সিমিলারিটি থাকবে, ঠিক আছে? 2 9 16 এদের মধ্যে ডিফারেন্স সিমিলারিটি, 7-এর ডিফারেন্স 3 10 70 হ্যাঁ 3 10 70 3 10 70 ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরটা তা যাই হোক বুঝে গেছি আমরা, আর দরকার নেই, ঠিক আছে? কিন্তু এই সমস্ত লগুলোই হেভিয়ার এলিমেন্টে গিয়ে ফেল করে যাচ্ছে, হ্যাঁ কাজ করছে, ঠিক আছে? এর লিখেছে দেখ, the law of octave was found to be satisfactory in case of lighter element from hydrogen to calcium
হাইড্রোজেন হচ্ছে 1, ক্যালসিয়াম হচ্ছে 2। আমি এটা অ্যাটমিক নাম্বারের রেসপেক্টে বলছি, কিন্তু ওরা করেছিল মাস নাম্বারের রেসপেক্টে। However, in case of heavier element beyond calcium, it lost its validity and hence the law was discarded. সব লগুলো একটুখানি আন্দাজ দিতে পারছিল যে দেয়ার এক্সিস্ট সাম ল, কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারছিল না। তো এক্সাক্ট লটা কখন এসেছিল? এক্স্যাক্ট ল ছিল 1869 প্রথম, সেটাও কমপ্লিট নয়, হ্যাঁ, কিন্তু ওটা কমপ্লিটের সব থেকে বড় কথা। এই সব করতে করতে প্রথম ব্রেকটা হয় হচ্ছে 1869-এ লোথার মায়ার বলে একজন আসে। লোথার মায়ার? লোথার মায়ার, লোথার অ্যাডমায়ার? লোথার মায়ার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। ও মাই গড। লোথার মায়ার কি করে, ও মাস নাম্বারের রেসপেক্টে, এরা সবাই মাস নাম্বারের রেসপেক্টে করছে, কারণ মাস মাপা তখন মানুষ জানতো। প্রোটনের কনসেপ্টই আসেনি 1869, তাই না? প্রোটন এসেছে তখন এই লোকটা ভলিউম মেজার করলো। কি করলো? মাসও জানতো, তখন ভলিউম মেজার করলো। যেহেতু প্রোটন আবিষ্কারই হয়নি, ফলে অ্যাটমিক নাম্বারের কোনো কনসেপ্টই নেই, তাই না? ফলে যা হচ্ছে মাস নাম্বারের রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে। তো সেই মাস নাম্বারের রেসপেক্টে লোথার, মাস নাম্বার মানে তো হ্যাঁ, ওটাই তো। প্লাস কিন্তু ওটা তোর সঙ্গে তো অ্যাটমটার মাসের সম্পর্ক আছে, তুমি ডিরেক্টলি মাস মেপে দিতে পারো, বুঝতে পারছি? তাহলে ইলেকট্রনের মাসটা ইলেকট্রনের মাস প্রোটন আর নিউট্রনের রেসপেক্টে নেগলিজিবলি স্মল, দরকার হয় না। তুমি বুঝেছো? রিচার্ড ফাইনার বুঝতে কিউবসালার শেপ কি বুঝলি? এবার মাস কি করে আপনার নাম্বার অফ পুরো অ্যাটমের মাসটা মেপে নিয়েছে। আর ইলেকট্রনের মাসটা হচ্ছে প্রোটনের মাসটা থেকে মানে অনেকটাই তুমি- ছোট। তুমি যেটা সঙ্গে গোলাচ্ছ, ধরো একটা জিনিস আছে, এর ভেতরে বাদাম আছে, কাজু আছে আর ছোলা আছে, ঠিক আছে। এবার আমি জানি না কতটা বাদাম আছে বা আদৌ বাদাম আছে না কি আছে, কিচ্ছু জানি না, কিন্তু এই গোটা জিনিসটার ওজন করতে কি আমার কোনো সমস্যা আছে? নেই। পরে গিয়ে আমি বুঝতে পেরেছি যে মাস নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন। কেন নাম্বার অফ ইলেকট্রনটাকে বাদ দিচ্ছি? কারণ প্রোটন আর নিউট্রনের মাসের রেসপেক্টে ইলেকট্রনের মাস নেগলিজিবলি স্মল, ও বাদ দিলেও কিছু না, রাখলেও কিছু না, ঠিক আছে। সো তার জন্য অ্যাটমটার মাস মাপতে আমার ইলেকট্রন প্রোটন জানতে হবে, ঠিক আছে, বোঝা গেল? শিওর। লোথার মায়ার কি করেছে, ও মাসের রেসপেক্টে করেছে, আবার পড়ছিস দেখুন। লোথার মায়ার হয়ে গেছে সব লোকগুলো। studied the different physical properties of known elements and plotted a graph of atomic volume against atomic বললাম না এখন ভলিউম মেজার করবো। volume against atomic weight of various elements, ঠিক আছে। He noticed that elements with similar properties occupied similar position on the curve, ঠিক আছে। ও কি করেছে, ও অ্যাটমিক মাস ক্যালকুলেট করেছে, অ্যাটমিক মাস আর অ্যাটমিক ভলিউম, এর উপর বেস করে ওটা গ্রাফ রেখেছে, কিছুটা এঁকেছে গ্রাফ। একদিকে একটা অ্যাক্সিসে অ্যাটমিক মাস আর একটাতে ভলিউম এঁকেছে। এবারও দেখছে যে এই গ্রাফটাতে যে এলিমেন্টগুলো মানে পরপর আছে, মানে এখানে একটা আছে, তার তলায় আরেকটা আছে, এই দুজনের প্রপার্টিও সেম, সেটাই বলছি। এই যে কোথায় গেল, he noticed that the elements with similar properties occupied the similar position on the curve, ঠিক আছে। On the basis of this observation, Lothar Meyer concluded that physical properties of the element are periodic function of their atomic units. এই ফর্মুলাটাকে বলা হয় লোথার মায়ার্স পিরিয়ডিক ল, ঠিক আছে। আর ভালো লাগছে না। চলো শুধু পিরিয়ডিক ল, গেল। লোথার মায়ার্স পিরিয়ডিক ল ইংলিশে বুঝতে পারলো অকুপাই সেম ইয়ে পজিশন। অন দ্য কার্ভ, এটা তো কার্ভের উপরেই না। আরে আমি কি কার্ভটা এঁকেছি নাকি, আমি শুধু দেখানোর জন্য ওই কার্ভটা এঁকেছি। না আমি তারপরে যে বললাম না যে অকুপাইজ সেম পজিশন অফ দ্য কার্ভ কত পর্যন্ত বুঝলাম, তারপরে কি করি? হ্যাঁ,
এইটার উপর বেস করে যেহেতু ভলিউমের রেসপেক্টে অ্যাটমিক মাস করতে গিয়ে দেখেছে যে অ্যাটমিক মাসগুলো একটা টাইম পর ঘুরে ঘুরে অ্যাটমিক ভলিউমের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে, ওখান থেকেও বলছে ভলিউম হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি। ও বলছে তার মানে অ্যাটমগুলোর ফিজিক্যাল প্রপার্টি আসলে অ্যাটমিক মাসের একটা কি বলো না পিরিয়ডিক ফাংশন। বুঝলাম না মানে তুমি যদি অ্যাটমিক মাস বরাবর হাঁটতে শুরু করো, কার্ভটা কিছুই না, ও যেটা করেছে সেটা হচ্ছে যে একটা গ্রাফ পেজ নিয়েছে, একটা অ্যাক্সিসে নিয়েছে অ্যাটমিক মাস আর একটা অ্যাক্সিসে নিয়েছে ভলিউম। এবারও দেখছে যে ধরো প্রথমটার অ্যাটমিক ভলিউম এটা, তারপরটা এটা, তারপরটা এটা, তারপরটা এটা, এরকম খানিকটা যাওয়ার পর দেখছে যে তার পরে ধরো একটা শুরু করছিল 1 নাম্বার থেকে, ধরো 10 নাম্বারে গিয়ে, আমি নাম্বারটাই ভুলভাল বলছি ইচ্ছে করে, ঠিক আছে, 10 নাম্বারে গিয়ে ও দেখলো আবার এই 10 নাম্বারের ভলিউমটা 1 নাম্বারের সঙ্গে সমান হয়। তার মানে খেয়াল করে দেখো যে অ্যাটমিক ভলিউম যেটা একটা ফিজিক্যাল প্রপার্টি, সেটা অ্যাটমিক মাসের রেসপেক্টে পিরিয়ডিক্যালি ভ্যারি করছে। হ্যাঁ শিওর? অ্যাটমিক মাসের ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছো? মানে অ্যাটমিক মাস চেঞ্জ করলে পরে ও যা খুশি হচ্ছে না, ও হচ্ছে 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 আবার ফিরে এক জায়গায় আসছে, আবার ওখান থেকে হচ্ছে 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 আবার ফিরে এক জায়গায় আসছে। তার মানে দেয়ার এক্সিস্ট আ পিরিয়ডিক নেচার, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে লোথার মায়ার পিরিয়ডিক ল, যেটার ডিসক্রিপশনটা আমি আবারও পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে লোথার মায়ার কনক্লুডেড দ্যাট দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্টস আর আ পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার অ্যাটমিক। পিরিয়ডিক কথাটা মানে যেটা টাইমের রেসপেক্টে সেম জায়গায় ব্যাক করে, যদি ব্যাক না করে তাহলে সেটা পিরিয়ডিক নয়। ক্লিয়ার? শিওর? হ্যাঁ থাকি আমরা পরের দিন মেন্ডেলিভ করবো। মেন্ডেলিভ হচ্ছে একদম প্রথম পিরিয়ডিক টেবিলে তারপরে, ঠিক আছে, দিমিত্রি মেন্ডেলিভ। এবং মজা হবে লোথার মায়ের সময়ই করছে, ঠিক আছে? সেই তাহলে আজকের ক্লাস কি লাগলো? ভালো? শিওর? এবার একটু পড়তে হবে, ঠিক আছে, একটু পড়তে হবে। আমি ওই জন্যই শুরু থেকে বলেছিলাম ওই হোমওয়ার্কটা যদি করা যায় খুব ভালো হয়, সেটা আমি কি বুঝেছি সেইটা। আরে না ওটা বুঝে খুব বোরিং লাগে ওটা। কোনটা? কি বুঝাইছে ওটা খাতাতে দেখতে গেলে এত কিছু লেখা থাকে না, বুঝতেই পারি না লিখবো ওটা কি। চা লিখতে ইচ্ছা হলে কে না করেছে, ঠিক আছে, ভালোই তো লিখছিলে প্রথম 5-7 দিন তো লিখেছি। না তারপরে আর ইচ্ছা হয়নি লেখা, খুব বড় বড় হ্যাঁ, কিন্তু ওই আমি তোমার ইচ্ছে না হওয়াকে পাত্তা দিতে রাজি আছি, কিন্তু আমি বলছি যে সেই ইচ্ছেটা না হলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে কে কেটেছে পুরনো বই বলে। হ্যাঁ তাই বল, মেইন ফিচার রেডি না রিড রিডিং। তো আর একটুখানি পড়বে, বেশি না, সপ্তাহে 45 মিনিটস, ঠিক আছে, পার উইকে 45 মিনিটস। লাস্ট ক্লাসে কী পড়া হলো সেটা একটুখানি, যেমন এই আজকের হচ্ছে যে এই 2 পাতা গল্প পড়বে, ঠিক আছে? বলবেন না তারপর পিডিএফ ঠিক আছে? একটু ফ্রিকশন ফিল হবে, আমি জানি এটা অস্বাভাবিক কিছু না, ভয় পড়ে, একটু ফ্রিকশন ফিল হবে। কতক্ষণ হবে তাও আমি বলে দিচ্ছি। কেমিক্যাল বন্ডিং করছেন, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং করছেন তো এই ফ্রিকশনটা ফিল হবে, কিছু বলার নেই, কারণ ইনটিউশনটাই আলাদা। ফিজিক্সে এটা খুব সহজ, যে হ্যাঁ বস্তু আছে ছুঁড়ে মারলাম, দেখতে পাচ্ছি প্রযুক্ত ইমোশনটা চোখের সামনে, তাই না? কেমিস্ট্রি কি সব ইলেকট্রন কোথায় কি কিছু মুশকিল, বাট হবে, ঠিক আছে? ডোন্ট ট্রিট মি অ্যাজ এ টিচার, ট্রিট মি অ্যাজ এ ফ্রেন্ড, ঠিক আছে? আমার সব স্টুডেন্টকে এটা বলা ভালো হবে না? এখনো ভয় কাজ করছে না। আচ্ছা এমন মানে এমন কোনো ইয়ে আছে এলিমেন্টে, মানে কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি মাস নেয়, সবচেয়ে বেশি মাস নেয়?
মানে প্রথম কথা হচ্ছে যে যার অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি তার মাস নাম্বারও হয়তো সবচেয়ে বেশি কাছাকাছি হবে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ নিউট্রনটার জন্য, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি যে অ্যাটমিক নাম্বারটা 118 সেইটা খুব স্টেবল নয় পৃথিবীতে। কি লরেন্সিয়ান নাকি একটা না, লরেন্সিয়ান তার আগে। শেষেরটা হচ্ছে অর্গানস্টিয়াম নাকি নাম, মানে ওটার একটা নিক আইইউপিএসি নেম আছে, মানে কোড নেম তাকে, সেটা হচ্ছে আনান অক্টেট নেম, কিন্তু ওর একটা নাম আছে কি সাম ওজি দিয়ে, ঠিক আছে। they call him ওজি। হ্যাঁ, ওজি সেই লোকে তোমরা একটু বলো, কিছু বলো। ও গড, ও ওজি মানে অরিজিনাল গ্যাংস্টার, তাই তো? ও মানে ওভার এটা আমার সাথে ওএন হ্যাঁ, ওগানেসন, OGANESSON, সিম্বল হচ্ছে ওজি। ওজি অরিজিনাল এই রেকর্ডিং অফ